সন্ধ্যা। আজকের আমাদের এই ফিজিওলজি রিভিউ ক্লাসে যারা জয়েন করেছেন সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আপনাদের তো বোধহয় সবগুলো ফিজিওলজি ক্লাস শেষ হয়ে গেছে না আপাতত? জি ভাইয়া। আচ্ছা, তার মানে আলহামদুলিল্লাহ আপনারা ফিজিওলজি রিলেটেড প্রিপারেশন মোটামুটি হয়তো গোছানো হয়েছে। তো আমি সবাইকে একটু অনুরোধ করবো যে আজকে যেহেতু আমরা ফুল ফিজিওলজি রিভিউ করব, সো আমাদের কিন্তু অন্যান্য ক্লাসের তুলনায় আজকে ক্লাসের ব্যাপ্তিটা অনেক বেশি। তো আজকের ক্লাসে মূলত আমরা আপনাদের ডিপ্লোমা পরীক্ষার জন্য যেই টপিকগুলো থেকে প্রশ্ন একদম মিস যাবেই না, বা যে টপিকগুলো থেকে প্রশ্ন আসবেই, সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। এবং আমার কাছে অনেকে ইনবক্স করছেন বা আমাদের সিনাপসের পেজে কিংবা আমাদের এক্সিকিউটিভের কাছে যারা বিভিন্ন সমস্যার কথা বলছেন, আমি ওই সমস্যাগুলো সলভের চেষ্টা করবো। বাট সবার কাছে আমার একটা হামলি রিকোয়েস্ট থাকবে যে যেহেতু আজকের ক্লাসটা অনেক বড়, সো আমরা যেন একটু নিজেদের মিউট রাখি এবং ইরিলেভেন্ট বিভিন্ন জিনিস যেন আমরা একটু পজ রাখি আর কি। তাহলে আমাদের ক্লাসের কন্টিনিউশনটা ভালো হবে। আচ্ছা, প্রথমে পরিচয় দিই আমি আপনাদের সাথে রেনাল ক্লাসে ছিলাম। তো আমি ডাক্তার নূর সৌরভ, বর্তমানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি আপনার মেডিসিটি মেডিকেলে। এর আগে আমি আমার গ্র্যাজুয়েশন করছি ঢাকা থেকে, পোস্ট গ্র্যাজুয়েশন ঢাকা মেডিকেলের ফিজিওলজি থেকে এমফিল কমপ্লিট করছি। তো আপনাদের আশা করি আজকে ফিজিওলজি ক্লাসটাতে একটু হলেও বেনিফিটেড হবেন। কারণ দেখা গেছে যে বিগত সময়গুলোতে বা বিগত বছরগুলোতেও এই রিভিউ ক্লাসে যে স্লাইডগুলো দেখানো হয় বা রিভিউ ক্লাসের যে ইনফিনিটি টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়, এই টপিকগুলো কিন্তু আলটিমেটলি পরীক্ষায় আসে। তো আমরা হয়তো বা অনেক বেশি পড়ছি, অনেক বেশি জানছি, বাট জিস্ট করে আনার দায়িত্ব হচ্ছে আমার। আমরা তাহলে শুরু করি। আচ্ছা, ফার্স্টে আমি জিপি রেসপিরেটরি দিয়ে শুরু করি, যেহেতু এটি আমাদের প্রথম টপিক হিসেবে আমরা ধরি। তো আমরা কিন্তু জানি যে আপার এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, এটা আমরা সবাই আগে পড়ছি যে আপার এবং লোয়ার এক্সটেনশন থেকে অনেক সময় প্রশ্ন আসে। আপনাদের যে এমসিকিউ হয়, এমসিকিউ যে 80টা থাকে, এটার মধ্যে অনেক সময় প্রশ্ন আসে যে এক্সটেনশন সম্পর্কে, যে হোয়াট ইজ দ্য এক্সটেনশন অফ দ্য লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট অথবা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। তো মনে রাখবেন, আপারটা যদি বলে তাহলে আমরা নেজাল ক্যাভিটি থেকে শুরু করে ল্যারিংস পর্যন্ত, এটা হচ্ছে আমার আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। আর যদি লোয়ারের কথা বলে তাহলে আমাদের ট্রাকিয়া থেকে লাংস। এখন কোশ্চেন হচ্ছে লাংসের কোন পর্যন্ত, আপ টু হুইচ সেগমেন্ট। আপনারা কাইন্ডলি লিখে রাখবেন যে অ্যালভিওলাস। আপনাদের যদি আগে নোট করা থাকে তাহলে ভেরি গুড, আপনাদের আশা করি ক্লাসগুলো আগেই হয়েছে, সো আপনাদের নোট করা আছে। বাট লাংসের আপ টু অ্যালভিওলাস পর্যন্ত এই কথাটা লিখে রাখতে পারেন, যেটা হচ্ছে আমার লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের এক্সটেনশন। আচ্ছা, এরপর অনেক সময় প্রশ্ন আসে আপনাদের অ্যানাটমিক্যাল ডিভিশন, যেটা আমি একটু আগে দেখাইলাম ছবিতে, যে অ্যালভিওলাসের কথাটা, যে অ্যানাটমিক্যাল এই কোশ্চেনটা আপনাদের আসছে। আপনাদের এই যে কিছুদিন আগে একটা এএফএমআই পরীক্ষা হলো না, ডিপ্লোমা, যে সেনাবাহিনীর আন্ডারে যেটা, ওইখানে এই প্রশ্নটা ছিল যে হোয়াট ইজ দ্য এক্সটেনশন অফ দ্য লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। সো অ্যান্সার ছিল, অনেকগুলো অপশন ছিল, বাট অ্যান্সার হচ্ছে ট্রাকিয়া টু অ্যালভিওলাস, লাংসের অ্যালভিওলাস পর্যন্ত। এটা গেল আমাদের অ্যানাটমিক্যাল ডিভিশন। এখন আমরা রেসপিরেটরি ট্র্যাক্টকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করি, যে একটা হচ্ছে কন্ডাক্টিং জোন, একটা হচ্ছে রেসপিরেটরি জোন। এটা অ্যাকর্ডিং টু দ্য ফাংশন। ফাংশন বলতে বোঝাচ্ছে যে লাংসের কোন এরিয়াটা, ধরেন এটা যদি আমার ফুল একটা লাংস হয়, এটা যদি আমার লাংস হয়, লাংসের কোন এরিয়াটা কোন ফাংশন করতেছে, এটার উপর ডিপেন্ড করে দুই ভাগে, একটা কন্ডাক্টিং জোন, একটা হচ্ছে রেসপিরেটরি জোন। তো কন্ডাক্টিং জোন, এটা নামের মধ্যেই কিন্তু একটা আমাদের মিনিং লুকায় আছে, যে কন্ডাকশন করা। তার মানে এখানে কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে না, শুধুমাত্র এয়ার কন্ডাকশন হবে। তো এখানে লিখে রাখেন যে এটার কাজ হচ্ছে কন্ডাক্টিং জোনের এয়ার কন্ডাকশন করা। বাট এখানে যে আমি লাল কালি দিয়ে লিখে রাখছি নো গ্যাসিয়াস এক্সচেঞ্জ অকার। আর এটা যদি এক্সটেনশন জানতে চান, ট্রাকিয়া থেকে টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত। আর যেটা রেসপিরেটরি জোন, এটা কোথেকে হয় দেখেন, এটা রেসপিরেটরি ব্রঙ্কিওল থেকে অ্যালভিওলার স্যাক। এখানে অপশন আপনাদের দিয়ে দেয় অ্যালভিওলার ডাক্ট, বাট অ্যালভিওলার ডাক্ট না, এটা মনে রাখবেন যে অ্যালভিওলার স্যাক। আর এখানে কি হয়, গ্যাসিয়াস এক্সচেঞ্জ অকার। এই লাইনটার উপরে আমি দেখেন 4টে স্টার দিছি, তার মানে এটা আপনাদের ডিপ্লোমার জন্য গুরুত্বপূর্ণ। তো আপনারা যখন কিওয়ার্ড সলভ করেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদের প্রিভিয়াস যে ডিপ্লোমা কোশ্চেনগুলো, ওগুলো কিন্তু আপনাদের সবার আগে পড়তে হবে। তার মানে ডিপ্লোমার কোশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট। যদিও রেসিডেন্স এবং ডিপ্লোমার কোশ্চেন প্যাটার্ন বা পড়ালেখা সবই সেম, বাট তারপর আপনাদের এটা অ্যানালাইসিস করে বের করতে হবে যে এখানে কোন কোশ্চেনগুলো বেশি আসে। সো আমি আজকে ক্লাসে কিন্তু সেই স্লাইডগুলোই রাখছি, যে স্লাইডগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট বা আপনাদের ডিপ্লোমা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ একটু লেন্দি হবে ক্লাসটা। বাট ইনশাল্লাহ যারা করবেন তারা অবশ্যই বেনিফিটেড হবেন। এবং আমরা বিসিএস এর ক্ষেত্রে যেরকম ডাইজেস্ট ফলো করি না শেষের দিকে, তো আজকের ক্লাসটা হচ্ছে এরকম ডাইজেস্ট টাইপের, যে আপনার যতটুকু দরকার আমি যে যে স্লাইডগুলো দেখাবো ওইখান থেকে মোটামুটি প্রশ্ন আসে, এটা আমাদের অ্যানালাইসিস বলে আর কি। সো প্রত্যেকটা জায়গায় লিখে রাখবেন এবং দাগাবেন। সো রেসপিরেটরি জোনে আমাদের যেটা বলতেছিলাম, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে, এতটুকু ইম্পর্টেন্ট তথ্য। ওকে, এখন আমরা যে কন্ডাক্টিং জোনের যে এক্সটেনশনটা পড়লাম, যে ট্রাকিয়া টু আপ টু টার্মিনাল ব্রঙ্কিওল, এটা আপনাদের শীটেই দেওয়া আছে, এটা আপনাদের শীটেই দেওয়া আছে, আমি জাস্ট একবার তুলে দিছি এটা জানার জন্য, যে ট্রাকিয়ার পরে কি হয় আমি ছবি দিয়ে পরে দেখাবো। ট্রাকিয়া থেকে ডিভিশন হয়ে রাইট অর লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, প্রিন্সিপাল থেকে লোয়ার ব্রঙ্কাস হবে, এবং সেগমেন্টেড বা টার্সিয়ারি ব্রঙ্কাস। এরপর একটা ইম্পর্টেন্ট লাইন আছে দেখেন, ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট। এখান থেকে আপনাদের 2019 সালে ডিপ্লোমা প্রশ্ন আসছিল, সো হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট। তার মানে আমরা এটা একটু পরে শিখবো, এটা আপনার দাগায় রাখেন যে ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট, এই কথাটা জানতে হবে। এরপর এটা আবার সাবডিভাইডেড হয়ে টার্মিনাল ব্রঙ্কাস, বা যেটাকে আমরা অ্যাসিনাস হিসেবে চিনি, এবং সেটা আবার ফার্দার ডিভাইডেড হয়ে লোয়ার ব্রঙ্কিওল এবং আলটিমেটলি টার্মিনাল ব্রঙ্কিওল হয়। এতটুকু হচ্ছে আমার কন্ডাক্টিং জোন। তার মানে কন্ডাক্টিং জোনের কাজ আমরা পড়ছি, যে কন্ডাকশন অফ এয়ার করা, কাজটা আমরা পড়ে আসছি। এরপর রেসপিরেটরি জোনটা দেখি, যেটাকে আমরা ফাংশনাল ইউনিট বলি। আপনাদের যদি এসবিএ তে আসে, কাইন্ডলি লিখে রাখেন যে হোয়াট ইজ দ্য ফাংশনাল ইউনিট, ঠিক আছে? তাহলে এক কথা যদি বলে তাহলে অ্যালভিওলাস হবে। ফাংশনাল ইউনিট যদি এসবি আসে তাহলে অ্যান্সার হবে অ্যালভিওলাস। ওকে, আর যদি জোন হিসেবে ধরে, যে ফাংশনাল রেসপিরেটরি জোন হিসেবে যদি ধরে, তাহলে আমি এই সাবডিভিশনটা জানতে হবে। এটা আপনারা মোটামুটি সবাই জানেন, অ্যালভিওলার ডাক্ট, অ্যাট্রিয়াম এবং অ্যালভিওলাস স্যাক, আলটিমেটলি অ্যালভিওলাস পর্যন্ত যায়। এটা গেল আমাদের গ্রসলি একটা কথাবার্তা। আর এটা হচ্ছে আমার একটা ছবি, ছবিটা বোধহয় আপনাদের শীটে আছে। এখানে দেখানো হয়েছে আমরা লাংসকে মূলত ফিশার দিয়ে ভাগ করি, তাই না? আমরা জানি রাইট লাংসে ফিশার আছে দুইটা, এবং লেফট লাংয়ে ফিশার আছে একটা। এই যে দেখেন এই ছবিতে, পরের ছবিতে আরো স্পষ্ট দেখা যাবে। সো আলটিমেটলি আমরা এখান থেকে যেটা শিখতে চাচ্ছি, যে দেখেন আমাদের এই ডিভিশনের যে ছবিটা, উপরের দিকে যে ছবিটা, এই ছবিটাতে আমার টোটাল 23টা ডিভিশন আছে। প্রথম 16টা ডিভিশনকে আমরা কি বলতেছি, একজন বলেন তো? প্রথম 16টা ডিভিশনকে বলেন তো, ফার্স্ট 16টা ডিভিশনকে কি বলে? কন্ডাক্টিং জোন। ভেরি গুড। আর লাস্টে 7টাকে? রেসপিরেটরি।
রেসপিরেটরি জোন। তো এটা একটু লিখে রাখবেন আপনার শীটের মধ্যে, যে টোটাল তাহলে ডিভিশন হচ্ছে আমাদের 23টা, প্রথম 16টা হচ্ছে কন্ডাক্টিং, আর লাস্টে 7টা হচ্ছে আমার রেসপিরেটরি জোন। এটা আপনাদের ডিপ্লোমার প্রশ্ন আসছে। আমি প্রিভিয়াস ইয়ারের আলোকে আজকে স্লাইডগুলো দেখাবো। তো কিভাবে হয় আশা করি আপনারা পারবেন। এখন ভাগটা যেহেতু দেখাই দিছি পারবেন, আর ভিতরে লেখাটা না করলেও সমস্যা নাই, আমি দেখাই দিব আপনাদের পরে। এখন আসেন ক্লিনিক্যাল নোট। এটা আপনাদের যারা মেডিসিন ফ্যাকাল্টিতে স্পেশালি পরীক্ষা দিবেন, যেমন ডিডিভি, ডিকার্ট বা ডিএম, ডিটিসিটি, তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এখানে আপনাদের একটা প্রশ্ন প্রায় আসে মেডিসিনের ফ্যাকাল্টি কোশ্চেন, যে যদি আপনার এই যে ডিস্ট্রাকশনের কথাটা আমরা বলতেছি, যদি ডিস্ট্রাকশন অথবা ডাইলিটেশন আপনার টার্মিনাল ব্রঙ্কিওলের উপরে হয়, ঠিক আছে, অ্যাবভ দ্য টার্মিনাল ব্রঙ্কিওল যদি হয়, মানে টার্মিনাল ব্রঙ্কিওলের উপরে যদি কোনো সমস্যা হয়, তখন সেটাকে আমরা ক্লিনিক্যালি বলি হচ্ছে ব্রঙ্কিয়েকটেসিস। এটা এসবি এর জন্য লেখেন আপনারা, কেমন? আর যদি ডিস্ট্রাকশন এবং অ্যাবনরমাল ডাইলেটেশন যদি আপনার টার্মিনাল ব্রঙ্কিওলের নিচে হয়, তাহলে সেটাকে বলা হয় এমফাইসেমা, বা যেটাকে আমরা বলি সিওপিটি, ঠিক আছে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। সো এটা সবার ক্লিয়ার আপাতত? টার্মিনাল ব্রঙ্কিওলের উপরে হলে ব্রঙ্কিয়েকটেসিস, নিচে হলে সেটা এমফাইসেমা বা সিওপিটি। এটা আপনাদের একটা প্রিভিয়াস কোশ্চেন ছিল, ইয়া ফ্যাকাল্টিতে, মেডিসিন ফ্যাকাল্টিতে আসছিল। তারা ভালো করে একটা স্ক্রিনশট রাখেন। আচ্ছা, এরপর আমি আরেকটা ছবি দেখাচ্ছি। এই ছবিতে মূলত আমরা বোঝানোর চেষ্টা করছি যে আমরা দুইটা লাংসকে দুইভাবে আমরা ডিভাইড করতে পারি। কারণ রাইট লাংসকে আমরা দুইটা ফিশার, এদিকে তাকান আমার ছবির দিকে, দেখেন দুইটা ফিশার আছে, যে দেখেন এটা একটা ফিশার, আবার দেখেন রাইট লাংসের এখানে আরেকটা ফিশার আছে, এই যে আরেকটা ফিশার। সো আমরা ফিশার হচ্ছে আমাদের দুইটা, কিন্তু দুইটা ফিশার হলে লোব কিন্তু তিনটা। লোব কিভাবে তিনটা দেখেন, এই একটা লোব তৈরি হলো, এই দুইটা লোব তৈরি হলো, এবং আরেকটা লোব তৈরি হলো। এই তিনটা লোবের উপরেরটা বলে সুপিরিয়র লোব, মাঝেরটা হচ্ছে মিডল লোব, লাস্টটা হচ্ছে ইনফিরিয়র লোব। কিন্তু রাইট লাংস এরকম হইলো, লেফট লাংসের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। লেফট লাঙে কি হয়েছে দেখেন, লেফট লাঙে কিন্তু আমরা ফিশার একটাই দেখতে পাচ্ছি, যে দেখেন এটা হচ্ছে একটা ফিশার। তার মানে লেফট লাঙে ফিশার হচ্ছে আমাদের একটা, কিন্তু লোব হচ্ছে দুইটা, একটা সুপিরিয়র লোব, একটা ইনফিরিয়র লোব। এখন কার্ডিয়াক নচ কোন লাংসে থাকে বা কোন ফিশারে থাকে, এগুলো আপনারা ক্লিনিক্যালি পড়বেন, আমরা সবাই মোটামুটি জানি। এই যে কার্ডিয়াক নচ থাকে হচ্ছে লেফটে, তাই না? রাইটার ইম্পর্টেন্স কি, লেফটের ইম্পর্টেন্স কি, ডিটেইলস আমরা দেখবো। আপাতত আমরা ছবিটা খেয়াল রাখি। বাট মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট কোনটা মনে রাখবেন, যে যদি আপনাদের প্রশ্ন আসে যে লাংসের কোন পার্টটাতে আপনার সবচেয়ে বেশি ইনফেকশন হয় অথবা মোস্ট ডিপেন্ডেন্ট কোন লোবটা, তাহলে মনে রাখবেন যে এই জায়গাটা নিচের এই ইনফিরিয়র লোবটা, ঠিক আছে? এটা জাস্ট জেনে রাখেন। ওকে, এরপর আমি যেটা বলতেছিলাম, যে আমাদের ওই পড়ানোর সময় যখন ডিভিশন করাচ্ছিলাম, তখন বলছিলাম যে আমাদের একটা সেগমেন্ট সম্পর্কে জানতে হয়, যেটাকে আমরা বলি ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। এটা থেকে আপনাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আসছে, ইম্পর্টেন্স জানতে চাইছে। তো হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। সো ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট মানে কি, ধরেন আমার এটা যদি টোটাল লাংস হয়, এই লাংসটাকে আমরা অনেকগুলো ছোট ছোট সাব ডিভিশনে ভাগ করি, একদম ছোট 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 মিনি 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 ডিভিশনে ভাগ করে নিই। এই ভাগ করার প্রত্যেকটা ভাগকে বলা হয় ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। এখন এই ভাগ করার গুরুত্বটা কি? গুরুত্ব হচ্ছে আপনার যদি কোনো ইনফেকশন হয় লাংসে, ধরেন লাংসের কোনো একটা সেগমেন্টে ইনফেকশন হয়েছে, তখন এই ইনফেকশনটা, এই যে একটা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট না, এই সেগমেন্টের ভিতরেও কনফাইন থাকে। মানে একটা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট সে পার করে সে অন্য একটাতে যাবে না। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্স। এটা থাকার সুবিধা আছে আমাদের। তার মানে ইনফেকশনটা রেস্ট্রিক্টেড থাকে, যে আমার একটা কিংবা দুইটা মানে সারাউন্ডিং জোনগুলোতে। এটা একটা ইম্পর্টেন্স। পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট এসবি এর জন্য, সেটা হচ্ছে এক্সেপ্ট। আপনারা যত জায়গায় পাবেন যে হোয়াট ইজ দ্য গোল্ড মার্ক ইনভেস্টিগেশন বা মেজর ক্রাইটেরিয়া অথবা মেইন ফাইন্ডিং, এই ধরনের কথাগুলো আপনাদের এসবিএ তে আসে। সো আপনার এক্সেপ্টের কথাটা খেয়াল রাখবেন। ম্যালিগনেন্সি এবং টিবি, এই দুইটা ক্ষেত্রে আমাদের এই ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টটা কোনো আসলে ভ্যালু করে না। কারণ ম্যালিগনেন্সিতে আমরা জানি একটা মেটাস্টেসিস বলে কথা আছে না, ম্যালিগনেন্সিতে আমাদের যে ক্যান্সারটা হয় এটা মেটাস্টেসিস হয়ে যায়। তার মানে লাংসের সব জায়গাতে ছড়ায় যায়, এবং এক্সট্রা পালমোনারি মেটাস্টেসিস হয়। মানে যার লাং ক্যান্সার হবে সে কিন্তু আলটিমেটলি তার আমরা অন্য কোথাও এটা মেটাস্টেসিস পাই, যেমন লিভারে হয়তো মেটাস্টেসিস হতে পারে। সো এই জন্য এটা হচ্ছে এক্সেপশন। আর টিবির ক্ষেত্রে আমরা টিবির এক্সট্রা আপনারা দেখছেন না, বলেন তো টিবির এক্সট্রাটা দেখতে কি রকম অ্যাপিয়ারেন্সের হয় বলেন তো? একটা সুন্দর নাম আছে, প্যাচি অপাসিটি। প্যাচি অপাসিটি। আর কেউ কিছু অ্যাড করবেন? হানিকম অ্যাপিয়ারেন্স আমরা কিসে পাই বলেন তো? হানিকম, ব্রঙ্কিয়াইটিস। ভেরি গুড। আর টিভিতে আরো কিছু অ্যাড করেন, প্যাচ অপাসিটি আরো কিছু। আচ্ছা, তাহলে আমরা এক্সেপশন দুটো মনে রাখবো, যে একটা হচ্ছে ম্যালিগনেন্সি এবং একটা হচ্ছে টিবি। মনে রাখবেন ইনফেকশন ইজ মোর কমন ইন দ্য এপিক্যাল সেগমেন্ট অফ দ্য লোয়ার লো। আমি বলছিলাম না যে আমাদের লাংসে যদি কোনো একটা মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট বলি বাট মোস্ট ভালনারেবল টু ইনফেকশন কথাটা বলি, তাহলে আমরা ইনফিরিয়র লো অথবা লোয়ার লোবের কথা বলবো। আরো স্পেসিফাই করলে এপিক্যাল সেগমেন্ট। কারণ এপিক্যাল সেগমেন্ট কোনটা আপনাদের আমি ছবি দিয়ে দেখাই। এই যে দেখেন আমার ছবির মধ্যে যদি নিচের দিকে তাকান, এই যে দেখেন রাইট লাঙের, যে দেখেন একটা নিচের দিকে একটা কোণার মতো জায়গা বের হয়েছে না, এপিক্যাল একটা সেগমেন্ট। এই সেগমেন্টটা হচ্ছে আমার মোস্ট প্রন টু ইনফেকশন। সো এটা আমরা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের মধ্যে জেনে নিলাম। ভাইয়া পরে একটু মিউট করে নিবেন। আচ্ছা, তারপরে কি দেখেন ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টে যদি আপনার আপনি যদি জানেন যে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টটা কোথায় বা কি থাকে, তাহলে আপনার এটা ব্রঙ্কোগ্রাম করতে বা ব্রঙ্কোস্কপি করতে আপনাকে হেল্প করবে। এবং এই সেগমেন্টটা জানা থাকলে আপনি সার্জারি করতে পারবেন। আমাদের অনেক সময় পালমোনারি বিভিন্ন সার্জারি দরকার হয় না, তো এই যে সার্জারি করা বা লোবেক্টমি করা, দেখবেন লাংসে যারা মানে কাজ করেন, যারা হচ্ছে সিবিটি তে যারা কাজ করেন, তো তারা জানেন যে আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে আমরা লোবেক্টমি করি। তো যারা লাংসের লোবেক্টমি করতে চান তাদের জন্য ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের ইম্পর্টেন্সটা জানা দরকার। এবং আমাদের পোস্চুরাল ড্রেনেজের জন্য, আমাদের যদি কোনো কারণে লাংসের পোস্চুরাল ড্রেনেজের প্রয়োজন হয়, তখন আপনি কোন লাংসের পয়েন্ট দিয়ে নিডেলটা ঢুকাবেন, এটা জানার জন্য আমাদের ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের ইম্পর্টেন্সটা জানা জরুরি। ওকে, আমরা পরে চলে যাই দুইটা কথা। এইটা আপনাদের রেসিডেন্সি পরীক্ষা মূলত আসে, ডিপ্লোমাতে আসে না যদিও। বা তারপর আমরা জানবো যে ব্রোঙ্কাস এবং ব্রোঙ্কিও এই দুইটার ডিফারেন্স। মনে রাখবেন দুইটার ক্ষেত্রে কিছু কমন ব্যাপার আছে, যেমন দুইটার ক্ষেত্রে আমার কিছু সেল থাকে বাট সেলের নামটা ডিফারেন্ট। ওকে, এবং দুইটাতেই মাসেল লেয়ার থাকে, একটাতে থিক একটাতে থিন এরকম থাকে।
সো ব্রোঙ্কাস দিয়ে আমি যদি আগে শুরু করি, যে কোনো একটা সেট মনে রাখবেন। ব্রোঙ্কাস, এই ব্রোঙ্কাস যেহেতু একটা শক্তপোক্ত জায়গা, তার মানে উপর দিকে থাকে, সো এটাতে কার্টিলেজ থাকবে মনে রাখবেন। তো এইটাতে গ্ল্যান্ড থাকে আর গবলেট সেল থাকে। আমি এটা জিসিসি দিয়ে মনে রাখতাম, আমি যখন পড়তাম জিসিসি দিয়ে মনে রাখতাম যে এটাতে গবলেট সেল আছে, এটাতে হচ্ছে আপনার গ্ল্যান্ড আছে, এবং এটাতে কার্টিলেজ থাকে। ঠিক আছে, কার্টিলেজ থাকে, এভাবে মনে রাখতাম। আর যেটা ব্রোঙ্কিওল, ব্রোঙ্কিওলের ক্ষেত্রে কি হয়, এই বান্দার কিছুই নাই, এই বান্দার কার্টিলেজও নাই, গ্ল্যান্ডও নাই, গবলেট সেলও নাই, তবে আল্লাহ তো কাউকে সারা জীবন বঞ্চিত রাখে না, তাই না, কিছু না কিছু দেয়। তো আল্লাহ এই জন্য ব্রোঙ্কিওলকে একটা স্পেশাল জিনিস দিল, যার নাম হচ্ছে ক্ল্যারাসেল। ঠিক আছে, এই ক্ল্যারাসেলটা থাকবে হচ্ছে আপনার ব্রোঙ্কিওলে, এবং এইটার যে মাসেল লেয়ার থাকে, স্মুথ মাসেল লেয়ার, এটা মোটা হয়। তার মানে ঠিক স্মুথ মাসেল লেয়ার থাকে হচ্ছে ব্রোঙ্কিওলে। তো আশা করি পার্থক্যটা করবেন, অনেক সময় প্রশ্ন দিয়ে দেয়, অতটা ইম্পর্টেন্ট না, বাট প্রশ্ন দেয়। ওকে, এখানে আমরা একটা জিনিস জানতে পারতেছি, সেটা হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ সম্পর্কে। ঠিক আছে, অ্যালভিওলার ম্যাক্রোফেজ, এটা অ্যালভিওলাসের ছবি। তো এর মধ্যে আমাদের অ্যালভিওলার এপিথেলিয়াল সেল মূলত দেখানো হচ্ছে, যার মধ্যে আমরা দুই ধরনের সেল পাই, টাইপ 1 নিউমোসাইট এবং টাইপ 2 নিউমোসাইট। আমাদের জন্য যেটা জানতে হবে, আপনারা শীটের মধ্যে লেখেন, যদি আপনাদের লেখা না থাকে, হোয়াট ইজ দা, এসবি এর জন্য, যে হোয়াট ইজ দা হার্ট ফেইলিওর সেল অফ হিউম্যান বডি, অথবা অথবা পালমোনারি সিস্টেম, বলতে পারবেন কেউ? হোয়াট ইজ কল্ড দা হার্ট ফেইলিওর সেল? ছবির মধ্যে উত্তর আছে, বলতে পারবেন? লেখেন, সবাই শীটে লেখেন, অ্যালভিওলার ম্যাক্রোফেজ ইজ কল্ড দা হার্ট ফেইলিওর সেল। হার্ট ফেইলিওর সেল বলা হয়, এটার ব্যাখ্যা অনেক বিস্তারিত, আপনাদের ব্যাখ্যাটা না জানলে এখন সমস্যা নাই, জাস্ট এসবি এর জন্য জেনে রাখেন যে অ্যালভিওলার ম্যাক্রোফেজকে বলা হয় হার্ট ফেইলিওর সেল অফ দ্য লাংস অথবা হিউম্যান বডি, যেটা আপনি বলেন। সো অ্যালভিওলার ম্যাক্রোফেজটা, এই তথ্যটা জানতে হবে। আপনার কিন্তু একটা জিনিস মিসকনসেপশন থাকে, আমি যখন কালকে একটা ডিপ্লোমা সেশন নিচ্ছিলাম, তখন দেখলাম যে অনেকে মনে করেন যে ডিপ্লোমার যে 20টা ক্লিনিক্যাল, মানে 20টা যে আপনার এসবিএ থাকে, এই 20টা এসবিএ 20টি মানে 20টাই বোধ হয় আপনার মানে ক্লিনিক্যাল থেকে হয়, বা আপনার ডেভিডসন বেসড হয়, মেডিসিন ফ্যাকাল্টির কথা বলতেছি। এই ধারণাটা কিন্তু আপনাদের সম্পূর্ণ ভুল। আপনারা যদি গত বছরের প্রশ্নটা সলভ করেন, 2025 সালের আর কি, 24-25 দুইটাই সলভ করেন, দেখবেন 20টা এসবি এর মধ্যে 10টা এসবি আসছে আপনার ডিরেক্ট ক্লিনিক্যাল সিনারিও দিয়ে, মানে সিনারিও বেসড, যে আপনার কাছে এরকম রোগী আসছে, অ্যাডমিট হয়েছে, এই ফাইন্ডিং পাইছেন, আপনি কি কি ডায়াগনোসিস করছেন, বা কি আপনার মানে মেজর ক্রাইটেরিয়া, এরকম টাইপের। বাট বাকি 10টা এসবি হয়েছে কিন্তু বেসিক সিস্টেম থেকে। তার মানে সেটা ফিজিওলজি হোক, অ্যানাটমি হোক, মাইক্রোবায়োলজি হোক, প্যাথোলজি হোক, প্যাথোলজি থেকে বেশি আসছিল, যে আপনার কোনটাকে বলা হয় 2H সোল, বা কোনটা আমার কোন ইনফ্লামেটরি সেল, বা হোয়াট ইজ দ্য অ্যাকিউট ইনফ্লামেটরি সেল, এই ধরনের প্রশ্ন আসছে। তো তার মানে আপনারা কিন্তু শুধুমাত্র ক্লিনিক্যাল শিট পড়ে যে এসবি এর জন্য দাগাইতে যাবেন, তখন ভুল হবে কিন্তু। এই জন্য আমি ক্লাসের ফাঁকে আজকে যে ছোট কথাগুলো বলবো, প্রত্যেকটা কিন্তু এসবি এর জন্য ইম্পর্টেন্ট। ইভেন আপনারা তো ফিজিওলজি ক্লাস পুরোটাই করছেন, তো আপনার আশা রাখি যে সার্জারির এসবি এগুলো কিরকম হয়? ভাইয়া সার্জারিটা মূলত 10টা থাকবে আপনার একদম টিপিক্যাল, আপনার বেলি লাভ বেস্ট, একদম টিপিক্যালি। আর বাকি 2-3টা বা 4টা হবে আপনার কিছুটা আইএনটি থেকে, যেমন ইএনটি 2-1টা অনেক সময় এসবিএ পাওয়া যায়, বা আই থেকে অনেক সময় দিয়ে দেয়, যায় রেটার গঠন কি, মানে রেটিনাল লেয়ার কোনটা, এরকম টাইপের। আর বাকি যে 7টা বা 8টা কোশ্চেন হয়, সেটা বেসিক থেকেই হয়। যেমন আমি যেরকম একটা বললাম যে হোয়াট ইজ দ্য হার্ট ফেইলিওর সেল, হার্ট ফেইলিওর সেল কিন্তু এটা আমার মূলত আমার লাংসের পড়া, মানে পালমোনারি সিস্টেমের পড়া, যেটা আমরা বেসিক ক্লাসে পড়ি। সো এইভাবে কিন্তু এসবিএ গুলো দাগাইতে হবে। আর আপনার চান্স পাবেন কি না পাবেন, এটা ডিফাইন করবে আপনি এসবিএ তে। আপনি চান্স পাবেন কি না পাবেন, এটা ডিফাইন করবে এসবিএ, বাট আপনি কোন ইনস্টিটিউটে চান্স পাবেন, এটা ডিফাইন করবে আপনার এমসিকিউ। কারণ যে বান্দা কিচ্ছু পড়ে যাবে না, এমসিকিউ সব ট্রু দাগাবে, সেও কিন্তু 80-র মধ্যে অ্যারাউন্ড 45 থেকে 50 পাবে। সো কম্পিটিশনটা হবে মূলত এসবি এর ক্ষেত্রে, যার এসবি ভালো সেই মূলত চান্স পাবে। আচ্ছা, যাই হোক, আমরা একটু পরে প্রসিড করি। আমরা এখান থেকে এই তথ্যটা জানলাম। এখন এই যে একটা অ্যালভিওলার এপিথেলিয়াল সেলের যে মানে কি বলবো, এই ছবিটা আপনাদের বইয়ে আছে না, ঠিক আছে? আছে। অবশ্যই আছে, হ্যাঁ। এখান থেকে আমাদের 2-3টা তথ্য জানতে হবে। একটা হচ্ছে আমাদের লাংসের টোটাল অ্যালভিওলাই কতগুলো থাকে। আচ্ছা, আজকের ক্লাসে 7টা থেকে আপনাদের ছিল নাকি 7:30 থেকে শিডিউল ছিল? 7:30। 7:30। 7:30। আচ্ছা, আজকে 7টা থেকে হলে মনে হয় একটু ভালো হতো। আচ্ছা, একটা মিনিট একটু হোল্ড করেন, আমি আসতেছি, আপনি স্লাইডটা দেখেন, জাস্ট 1 মিনিট। আচ্ছা, ঠিক আছে, আমি যেটা বলতেছিলাম যে আমাদের কয়েকটা তথ্য জানতে হবে, যে আমাদের লাংসের টোটাল অ্যালভিওলাই কতগুলো থাকে। এটা হচ্ছে আমার 2টা লাংস মিলায় টোটাল অ্যালভিওলাই নাম্বার, এসবি এর জন্য আবার বলতেছি, এই লাইনগুলা এসবি এর জন্য, যে আমার টোটাল আপনার অ্যালভিওলাই সংখ্যা কত, সেটা হচ্ছে 300 মিলিয়ন। আপনাদের আমি একটা প্রশ্ন করি, রেনাল ক্লাস পড়ানোর সময় বলছিলাম, আমাদের টোটাল নেফ্রনের সংখ্যা কত বলেন তো, বডিতে, হিউম্যান বডিতে টোটাল নেফ্রন? 1 মিলিয়ন, 30 লক্ষ। 2 মিলিয়ন। দুইটাতে এই যে এক দুইটাতে পক্ষ দুইটা। বলতেছে 1, এক পক্ষ বলতেছে 2, বাট অ্যান্সার ইজ 2। প্রত্যেক 2 কিডনিতে 1 ভাইয়া, মিলিয়ন 1 করে। 1 করে। হ্যাঁ, ভেরি গুড। তার মানে আমাদের 20 লাখ টোটাল নেফ্রন থাকে, বাট অ্যালভিওলাইটা কিন্তু আমার 2 লাখ মিলায় বলতেছি আমরা 300 মিলিয়ন। সো এগুলো এসবি এর জন্য ইম্পর্টেন্ট, এই লাইনগুলো তাকাবেন। ওকে, এরপর যেটা বলতেছিলাম যে এখানে কয় ধরনের লাইনিং থাকে, এখানে আমরা 2 ধরনের লাইনিং পাই। একটা হচ্ছে টাইপ 1 নিউমোসাইট বা টাইপ 2 নিউমোসাইট। টাইপ 1 নিউমোসাইটকে ফ্ল্যাট সেল অনেক সময় বলা হয়, জায়গায় রাখবেন যে দে আর টার্মড অ্যাজ ফ্ল্যাট সেল। এটা ছবি দেখলে আরো ভালো হতো, এদের সেলগুলো একদম ফ্ল্যাট ফ্ল্যাট থাকে। আর যেটা টাইপ 2, এটাকে বলা হয় গ্র্যানুলার নিউমোসাইট, এটা জায়গায় রাখেন। গ্র্যানুলার নিউমোসাইটটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি থিকার হয়, কেমন?
আর একটা এসবিএ প্রায় আসে যে কোন টাইপ অফ নিউমোসাইট থেকে সারফেক্টেন্ট রিলিজ হয়, এটা একদম লাল কালি দিয়ে দাগায় রাখবেন, সেটা হচ্ছে টাইপ 2 নিউমোসাইট বা টাইপ 2 সেল থেকে আপনাদের সারফেক্টেন্ট রিলিজ হয়। যারা সামনে বিসিএস পরীক্ষা দিবেন তাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এই ধরনের কিন্তু এক মার্কের কথা বা এক ধরনের কথা কিন্তু পরীক্ষায় আসে। সো এক ঢিলে দুই পাখি মারা হবে আপনাদের, যে সারফেক্টেন্ট রিলিজ করে কি তাহলে টাইপ 2 নিউমোসাইট। আর যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে আমার কোন নিউমোসাইট বা কোন এপিথেলিয়ামটা কত পার্সেন্ট থাকে। মনে রাখবেন, আমি যদি একটা ছবি আঁকি, ধরেন আমি একটা এটা মনে করেন লাংসের একটা আমি সেলের ছবি আঁকলাম, ঠিক আছে? এইখানের মধ্যে আপনার 95% মানে আপনার টোটাল যে 95% আছে এই সারফেসে, সারফেস মানে হচ্ছে সারাউন্ডিং যেটা, যে বাইরের যে জায়গাটা, এই সারফেসে 95% জুড়ে থাকবে আমাদের টাইপ 1 নিউমোসাইট। এটা আপনারা আশা করি জানেন, ঠিক আছে? তাইলে আমার কথা হচ্ছে ভিতরের দিকে তাহলে কত থাকবে? সারফেসে যদি 95% থাকে তাহলে ভিতরে 5% কত, কোন সেলটা থাকবে ভিতরে 5%? বলেন। টাইপ 2 ভেরি গুড, মানে হচ্ছে আমরা যেটাকে বলতেছি গ্র্যানুলার নিউমোসাইট। সো আমার টোটাল মানে সারফেসের কথা বলতেছি, সরি টোটাল সারফেসের কথা বলতেছি, এই 5% এখানে হবে না, সারফেসেই হবে। এই সারফেসের মধ্যে 5% যেটা, এই সারফেসের 5% তাহলে অকুপাই করতেছে হচ্ছে আমার টাইপ 2টা। কিন্তু আমি যদি ওভারঅল স্পেসটার কথা চিন্তা করি বা ওভারঅল স্পেস যদি আমি ধরতে চাই, যেমন ওভারঅল কত পার্সেন্ট আছে, তাহলে দেখেন এখানে একটা কথা লেখা আছে যে টোটাল এরিয়ার 60% হচ্ছে আমার টাইপ 2। তার মানে এই টোটালটা যদি আমি ভিতরের কথা চিন্তা করি, এর 60% অকুপাই করবে টাইপ 2, আর বাকি যে 40% থাকবে এটা অকুপাই করবে হচ্ছে আমার টাইপ 1। সো এটা খুব সহজভাবে মনে রাখা যায়, এরকম প্যাচ না লাগায়া। সেটা হচ্ছে বাইরের দিকে সারফেসের কথা যদি বলে তাহলে 95% হচ্ছে টাইপ 1, আর যদি ওভারঅল বলে যে ওভারঅল, যে আমার ওভারঅল কত পার্সেন্ট আমার টাইপ 2 থাকে, তাহলে মনে রাখবেন যে 60%। এই শর্টকাট কথাটা মনে রাখবেন। দেখেন নিচে আমাদের দুইটা মানে এসবিআই টাইপের কথা দেওয়া আছে যে মোস্ট অ্যাবান্ডেন্ট সেল ইন দ্য সারফেস এপিথেলিয়াম। অ্যাবান্ডেন্ট কথাটার অর্থ হচ্ছে বেশি পরিমাণে বা সবচাইতে বেশি অ্যামাউন্টে কোন সেলটা থাকে সারফেসে। এখানে কিন্তু সারফেস বলে দিছে, সারফেস মানে হচ্ছে চারিপাশে, যেমন ছবি এঁকে দেখলেন না সারফেস, সারাউন্ডিং যে বাইরের জায়গাটা, সারফেসে 95% জায়গা জুড়ে থাকতেছে টাইপ 1 নিউমোসাইট। আবার দেখেন আমি যে কথাটা বলতেছিলাম যে মোস্ট অ্যাবান্ডেন্ট বা সবচাইতে বেশি সেল থাকবে কোন অ্যালভিলার মধ্যে, সেটা হচ্ছে টাইপ 2। মানে ওভারঅল আমাদের টাইপ 2 থাকবে 60% আর টাইপ 1 থাকবে তাহলে 40%। এটা ক্লিয়ার না সবার কাছে? এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে বারবার। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার। ওকে। আপনাদের রেসপিরেটরি ক্লাসটা কি নোমান ভাই নিছিল? না ভাইয়া, কে নিছিল রেসপিরেটরি ক্লাসটা? ফাইয়াজ আবরার ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা আমরা একটা প্রিভিয়াস কোশ্চেন একটু দেখাচ্ছি জাস্ট আপনাদের কোরিলেশনের জন্য, যে এটা 2022 সালে ডিপ্লোমা পরীক্ষা আসছিল, ঠিক আছে? তো দেখেন আমি যে কথাগুলো বলতেছি সবগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এই জন্য আমি দেখানোর জন্য টানছি যে টাইপ 1 নিউমোসাইটের জন্য কোন কথাটা সত্য বা কোন কথাটা ট্রু। আপনার অ্যান্সার না দেখে অ্যান্সার করেন তো, এটা দেখেন না, এটা দেখেন না, বলেন তো। এ ট্রু, বি ফলস, সি। আচ্ছা এখন আমার কথা আছে, সি বলতেছেন আপনারা কি? ফলস। এখন আমার কোশ্চেন হচ্ছে সারফেক্টেন্ট তাইলে কততম উইক থেকে ইন্টারইউটেরিনাল লাইফে সিক্রেশন হয় বলেন? 28 উইক 30 28 যে আপু বলছেন 28, তাকে ধন্যবাদ। 28 উইকস অফ জেস্টেশনাল এজ। তার মানে আমরা একটা ক্লিনিক্যাল কথা আজকে জেনে রাখি যে আমরা ইনফ্যান্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম একটা কথা বলি না, আইআরডিএস। সো আইআরডিএস কিন্তু প্রিম্যাচুর বাচ্চাদের হয়। কত উইকের আগে হলে হয়? 28 উইকস এর আগে যদি কোনো বাচ্চা হয় তখন ইনফ্যান্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হতে পারে। কেন হয়? কারণ আমাদের যে সারফেক্টেন্ট রিলিজের যে ব্যাপারটা, সারফেক্টেন্টটা তখন রিলিজ হয় না। আমার 28তম সপ্তাহ থেকে, মানে 28তম সপ্তাহ যখন কমপ্লিট হবে বা সপ্তাহে পড়বে তখন থেকে সারফেক্টেন্টটা রিলিজ হওয়া শুরু করে। তো এই জন্য এই কথাটা ইম্পর্টেন্ট যে 28তম সপ্তাহটা। আমরা ওই যে ফরেনসিকে পড়তাম না ভায়াবল এজ, ভায়াবল এজও কিন্তু ছিল যে 28 উইকস এর পরে যে বাচ্চারা জন্মগ্রহণ করবে তারা ইউজুয়ালি বাঁচতে পারে বা কি বলবো যে মানে সার্ভাইভ করতে পারে, কারণ হচ্ছে তখন তাদের সারফেক্টেন্ট রিলিজ শুরু হয়, লাংসটা কলাপসার হয় না। সারফেক্টেন্ট কি করে? কলাপসকে প্রিভেন্ট করে। ওকে, ডি নাম্বার কি হবে, ট্রু না ফলস বলেন তো? এটা যদি এখানে পড়ানো হয় নাই, বা জেনে রাখবেন যে নিউমোসাইট যেটা টাইপ 1 সেটা হচ্ছে আপনার সাইটোপ্লাজমিক এক্সটেনশন থাকে তাদের লার্জ রান। এটা যদি আমি মাইক্রোস্কোপিক ছবি দেখাইতাম তাহলে বুঝতে পারতেন, এটা লার্জ সাইটোপ্লাজমিক এক্সটেনশন থাকে, ট্রু। আর ই নাম্বারটা আমি কি বলছিলাম, টাইপ 1 সেলের আরেকটা নাম বলছিলাম না, ফ্ল্যাট সেল। সো এটা হচ্ছে ট্রু। আর টাইপ 2 এর আরেকটা নাম কি বলছিলাম আমি? গ্র্যানুলার নিউমোসাইট। ভেরি গুড। ওকে, এখন আমি ওই যে একটা ছবি দেখাইছিলাম ওই সময় যে অ্যালভিওলার ম্যাক্রোফেজকে বলা হয় হার্ট ফেলিওর সেল, একটা ছবিতে বলছিলাম যে ওই কথাটাই, এইটা আপনি 4টা পয়েন্ট জাস্ট মুখস্থ করবেন, ঠিক আছে? এই 4টা পয়েন্ট মুখস্থ করবেন। এটা আপনার নন রেসিডেন্সি পরীক্ষা বা ডিপ্লোমা পরীক্ষায় আসছে, ঠিক আছে? একটু আগের দিকে আসছে, 15 বা 16 সালের দিকে সম্ভবত। এই 4টা কথা মনে রাখবেন যে এরা কি করে, অ্যান্টিজেন প্রসেস করতে পারে, নট প্রোডিউস। এই কথাটা নিচে লাল দাগ দেন, যারা এখানে ক্লাসটা করতেছেন স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। নট প্রোডিউস, তারা কি করে আপনার প্রসেস করে, মানে যে অ্যান্টিজেনটা আমার প্রেজেন্ট হয় বা ইমিউনোজেনিক সেলটা, এই সেলটাকেও প্রসেস করতে হেল্প করে অ্যালভিওলার ম্যাক্রোফেজটা, ঠিক আছে? সো প্রোডিউস যদি দেয় আপনারা ফলস দাগাবেন। এটাকে হার্ট ফেলিওর সেল বলা হয় অফেন, আমি আগেই বলছি। এটা বোন ম্যারো থেকে অরিজিনেট করে এবং এর কি থাকে, মিউকোসিলিয়ারি স্কেলেটল ইনজেকশন থাকে। এই যে এই ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো। আপনারা জাস্ট এই কথাটা মনে রাখেন, 4 নাম্বার পয়েন্ট। এখান থেকে প্রিভিয়াস কোশ্চেন আসছে। ওকে, আচ্ছা এরপর আসে রিজিওনাল ডিস্ট্রিবিউশন অফ দ্য সেল টাইপ। আপনাদের এটা শীতেই আছে, এই জন্য আমি এটা নিয়ে বেশি কথা বলবো না, যেহেতু আপনাদের এই ক্লাসগুলো হয়ে গেছে। আমি জাস্ট যেখানে ভুল করেন ওই জায়গাগুলো দেখাই দিব। আচ্ছা আপনাদের কি ফ্যাকাল্টি ক্লাস হয়েছে এখন পর্যন্ত? না ভাইয়া, আচ্ছা ফ্যাকাল্টি ক্লাস হলে আরো ডিটেইলস ইনশাআল্লাহ জানতে পারবেন ফ্যাকাল্টি ক্লাসে। উচিত কিন্তু আসলে সিস্টেম শেষ করার পর ফ্যাকাল্টি ক্লাসগুলো দেওয়া, এটা হচ্ছে আদর্শ আমার মতে। তাহলে হচ্ছে কোঅর্ডিনেশনটা থাকে। যেমন আপনারা এখন ধরে রেসপিরেটরি পড়াইতেছি, পরে যদি আপনারা রেসপিরেটরি ক্লিনিক্যাল ক্লাসটা করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের পড়াটা আরো ভালো হয়। আচ্ছা যাই হোক, তো এখান থেকে কি কি পড়তে হবে? যদি সবগুলো আপনি সেলের নাম পড়তে নাও পারেন, দুইটা জিনিস ভালো করে পড়বেন, একটা টার্মিনাল ব্রঙ্কিওলেটটা আর অ্যালভিওলাইট। অ্যালভিওলাইট আমি অলরেডি পড়ছি আগে কি ধরনের থাকে। আর টার্মিনাল ব্রঙ্কিওলটা স্পেশালি পড়বেন যেখানে দুই ধরনেরই থাকে, সিলেটেড এবং নন সিলেটেড কিউবারেল এপিথেলিয়াল সেল থাকে, এই কথাটা জেনে রাখবেন। আর ডিসি ব্রাশ সেল এবং ক্লিয়ার সেল থাকে। ভাইয়া একটু প্রিভিয়াস স্লাইডটা দিয়েন তো ভাইয়া একবার, এটা না তার আগেরটা ভাইয়া, ওই যে অ্যালভিওলার ম্যাক্রোফেজ।
হ্যাঁ এটা একটু 30 সেকেন্ড। ওকে 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 ভাইয়া হয়ে গেছে। ওকে ঠিক আছে। আচ্ছা এরপরে এই সেলগুলোর ফাংশন থেকে এখন রিসেন্ট টাইমে কোশ্চেন আসে না, বাট তারপর আমি এই জিনিসটা রাখছি আপনাদের জানার জন্য। আমার মনে হচ্ছে এখান থেকে প্রশ্ন দিতে পারে, কারণ আমরা তো মোটামুটি কোশ্চেন অ্যানালাইসিস করি, তো আমার মনে হচ্ছে এই স্লাইডটা থেকে আপনাদের হয়তো দিতে পারে। এই জন্য এই ফাংশনগুলো পড়বেন। কেউ যদি কোনো ফাংশন পড়তে না চান, যে ভাইয়া আমি একদম ভুলে গেছি, তাইলেও দুইটা কথা পড়বেন, যে নিউরোএন্ডোক্রাইন সেল এইটার ফাংশনটা পড়বেন, মাস্ট সেল থেকে আমরা হিস্টামিন সিক্রেট করি, এটা তো আমরা সবাই জানি। আর আরেকটা পড়বেন গবলেট সেলটা। এই তিনটা কথা একটু পড়বেন স্পেশালি, যে আপনার এই তিনটা জিনিস জাস্ট পড়ে যাবেন যদি কোনো কিছু পড়তে না চান। আর কেউ যদি পড়তে পারে তাহলে সবগুলো একটু পড়বেন, এটা আপনাদের শীটে আছে, নতুন কিছু না, শীটের কথাটাই। আচ্ছা এরপরে আসেন আরেকটা ইনফিনিটি স্টার টপিক। আপনাদের আগামী ডিপ্লোমা পরীক্ষার জন্য রেসপিরেটরি মেমব্রেন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, প্রায় আমি যদি 90% বলতে পারি সম্ভাবনা আছে রেসপিরেটরি মেমব্রেন থেকে প্রশ্ন আসার। তো রেসপিরেটরি মেমব্রেন জিনিসটা কি আসলে, যে আমাদের লাংসের মধ্যে এমন একটা মেমব্রেন থাকে যেটা আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জে হেল্প করে। মানে আমাদের যে সেলগুলো আছে, সেল থেকে আমাদের লাংসের অ্যালভিওলাইট যে এক্সচেঞ্জ হয় গ্যাসিয়াস, এটাতে হেল্প করে। এটার মধ্যে 6টা লেয়ার থাকে। এই 6টা লেয়ারের নাম আপনারা সবাই জানেন, আমি জাস্ট একবার রিভিউ করি। সারফেক্টেন্ট লেয়ার, অ্যালভিওলার এপিথেলিয়াম লেয়ার, বেসমেন্ট মেমব্রেন লেয়ার, থিন ইন্টারস্টিশিয়াল স্পেস। আমি ছবি দিয়ে দেখাই তাহলে আপনাদের আরো ভালো হবে। দেখেন আমি যদি ফ্রম আউটসাইড টু ইনসাইড চিন্তা করি, আউটসাইড টু ইনসাইড আমি যদি যাই, তাহলে দেখেন সবার বাইরে যে নীল যে লেখাটা আমি পাচ্ছি, নীল যে জায়গাটা, এটাকে বলা হয় অ্যালভিওলার এপিথেলিয়াম। লাংসের যে অ্যালভিওলাই, এটার বাইরের যে কভারিংটা, এটার নাম হচ্ছে অ্যালভিওলার এপিথেলিয়াম। ঠিক আছে, এরপরে দেখেন আমাদের ভিতরের দিকে একটা লেয়ার আছে, এটাকে বলা হয় এপিথেলিয়াল বেসমেন্ট মেমব্রেন। এটাকে বলা হয় এপিথেলিয়াল বেসমেন্ট মেমব্রেন। আর ভিতরের দিকে যে দেখেন এই যে কি বলে এটাকে, গোলাপি কালারের যে জায়গাটা স্পেস আছে, এটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল স্পেস। আর আরেকটা জিনিস বাদ চলে গেছে, সেটা হচ্ছে ফ্লুইড এন্ড সারফেক্টেন্ট লেয়ার। এটা হচ্ছে এই জায়গাটা, এই যেখানে, এটা হচ্ছে ফ্লুইড এন্ড সারফেক্টেন্ট লেয়ার। আর ভিতরের দিকে যদি আমি চলে আসি, তখন ভিতরের দিকে আমরা যেহেতু এখানে একটা বেসমেন্ট মেমব্রেন করছি এপিথেলিয়ালে, সো ভিতরের দিকেও কিন্তু একটা ক্যাপিলারি একটা আবার বেসমেন্ট মেমব্রেন থাকে। সো ক্যাপিলারি যে নীল দাগ দেওয়া যে বেসমেন্ট মেমব্রেনটা, এটাকে বলা হয় ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন। আবার রাইসুল আসি ভাইয়া বা আপু একটু সাইলেন্ট করবেন কাইন্ডলি। আচ্ছা এরপর যেটা বলতেছিলাম যে ক্যাপিলারির আবার ভিতরের দিকে একটা লেয়ার থাকবে যেটাকে বলা এন্ডোথিলিয়াম। সো যেহেতু ক্যাপিলারি, এর নাম হচ্ছে ক্যাপিলারি এন্ডোথিলিয়াম। এই মোটামুটি 6টা লেয়ার থাকে। নাম্বারটা মনে রাখবেন এবং লেয়ারগুলোর নাম মনে রাখবেন। কোশ্চেনটা কিভাবে করে, ফলোইং হুইচ ইজ নট এ লেয়ার অফ রেসপিরেটরি মেমব্রেন, এভাবে দিয়ে দেয়। এই জন্য আমাদের 6টা লেয়ারের নামই পড়তে হবে। নাম্বার কিন্তু 5টাও না 7টাও না, গাইডলাইনে স্পষ্টভাবে দেওয়া আছে যে 6টা লেয়ার। সো এটা নিয়ে অনেক তর্ক করে অনেক সময় যে 7টা লেয়ার দেওয়া আছে অনেক জায়গাতে, আর যদি অন্য কোথাও 7টা লেয়ার পান সেটা ভুল। ঠিক আছে, ওরা ওই বেসমেন্ট মেমব্রেনটাকে আবার দুই ভাগে ভাগ করে। সো আমাদের ওইটা কোনো দরকার নাই। স্যার ম্যাডামরা মেইন টেক্সট বুক থেকে কোশ্চেন করে, কোনো চটি থেকে কোশ্চেন করে না। সো আমাদের অ্যান্সার হবে 6টা, রেসপিরেটরি মেমব্রেন লেয়ার হচ্ছে 6টা। এখন যেটা জানতে হবে এটা ফ্যাক্টরস গুলো, যে কোন কোন ফ্যাক্টর গুলো আমার এই মেমব্রেন বা এই যে আমার যে রেসপিরেটরি মেমব্রেন আছে এটা দিয়ে ডিফিউশনটাকে এফেক্ট করে। সো আমরা মনে রাখবো যে থিকনেস অফ দ্য মেমব্রেন, সারফেস এরিয়া। আচ্ছা যদি, আচ্ছা এটা আমি পরে আপনাদের দেখাইতেছি, জাস্ট এই নাম কয়েকটা দেখেন। ডিফিউশন কোএফিশিয়েন্ট, প্রেসার ডিফারেন্স, মলিকুলার ওয়েট, সলিউবিলিটি এবং ডিসটেন্স ওভার হুইচ দ্য ডিফিউশন মাস্ট অকার। এখানে আর বাদ চলে গেছে, অকার্স হবে, অকার্স। এটা সহজভাবে মনে রাখবো কিভাবে, আমরা দেখেন আমার এই স্লাইডটা দেখেন। আপনার রেসপিরেটরি মেমব্রেন যদি সবটুকু ভুলে যান, যে আমার পুরোটুকু মনে নাই, তাহলে আমার এই জিস্ট স্লাইডটা মনে রাখবেন। এখানে কি বলছে দেখেন, রেসপিরেটরি মেমব্রেন দিয়ে যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে বা ডিফিউশন হবে গ্যাসের, এটা কি কি বিষয়ের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল আর কি কি সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এই স্লাইডটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আপনারা যদি পুরোটা ভুলে যান, এই দুইটা কথা মনে রাখবেন আমার স্লাইডে। ঠিক আছে, একটা কি, রেসপিরেটরি মেমব্রেন দিয়ে গ্যাস ডিফিউশন ডিরেক্টলি প্রপোর্শনাল টু সারফেস এরিয়া, ডিফিউশন কোএফিশিয়েন্ট এবং সলিউবিলিটি অফ দ্য গ্যাস। তার মানে কোনো একটা রেসপিরেটরি মেমব্রেনের সারফেস এরিয়া যত বাড়বে বা বেশি হবে, তার মধ্যে দিয়ে গ্যাসিয়াস ডিফিউশন কি বেশি হবে না কম হবে? বেশি। বেশি হবে। তার মানে এই জিনিসগুলো হচ্ছে আমার ডিরেক্টলি প্রপোর্শনাল। পরীক্ষার হলে স্যার ম্যাডামদের পছন্দের জিনিস হচ্ছে ইনভার্সলি কথাগুলো, স্পেশালি দেখবেন যে যেগুলো নেগেটিভ কথাগুলো তারা বেশি দিতে পছন্দ করে। সো আমাদের এই রেসপিরেটরি মেমব্রেন দিয়ে কোন জিনিসগুলো আমার ইনভার্সলি প্রপোর্শনাল, এটা হচ্ছে থিকনেস অফ দ্য মেমব্রেন এবং মলিকুলার ওয়েট। আপনি চিন্তা করেন একটা রেসপিরেটরি মেমব্রেনের ধরেন বাইরে যে লেয়ারটা ক্যাপিলারি অ্যালভিওলার এপিথেলিয়াম লেয়ার, যেটা এটা যদি বেশি পরিমাণে মোটা হয়, এই পরিমাণ যদি মোটা হয়, থিকনেসটা যদি বেড়ে যায়, তাহলে কি এটাতে সহজে গ্যাস পাস করতে পারবে? বাধা পাবে না, ও বেশি লেয়ার পার করতে হইতেছে। অন্যদিকে রেসপিরেটরি লেয়ারটা যদি চিকন হয়, তাহলে ও ইজিলি পাস করতে পারবে, ইজিলি চলে যেতে পারবে। সো এই জন্য থিকনেস যত বাড়বে গ্যাস ডিফিউশন তত কমবে। এবং যে গ্যাসটা আমার ট্রান্সফিউজড হচ্ছে বা ভিতর দিয়ে আমার যাচ্ছে, এটার ভিতর দিয়ে যে গ্যাসটা যাচ্ছে, এইটার মলিকুলার ওয়েট যদি বেশি হয়, মানে সাইজ যদি বড় হয়, যেমন কথার কথা ধরেন নাইট্রোজেন গ্যাসের মলিকুলার ওয়েট মনে করেন 10,000 ডাল্টন। সো 10,000 ডাল্টনটা তো অবভিয়াসলি একটা বাধা বেশি পাবে, মানে লেস, মানে ফ্রিকোয়েন্টলি পাস করতে পারবে। ওই তুলনায় অক্সিজেন তার ধরেন যে মলিকুলার ওয়েট হচ্ছে ধরেন 20 ডাল্টন, তো ও তো ইজিলি পাস করে চলে যেতে পারবে। সো এই জন্য মলিকুলার ওয়েট অফ দ্য গ্যাস এটা হচ্ছে আপনার ইনভার্সলি প্রপোর্শনাল। এই কথাটা মনে রাখবেন। এটা কি হবে, আমি এটা বাদ চলে গেছে। এটা যে পরীক্ষায় কতবার আসে, আপনারা তো আশা করি কিওয়ার্ড সলভ করছেন, কিওয়ার্ড বা লাস্ট আওয়ার যেটাই সলভ করেন, বহু প্রশ্ন আসে এখান থেকে। তো আশা করি এটার ইম্পর্টেন্স আপনারা বুঝতে পারছেন। আমি জাস্ট একটা প্রিভিয়াস কোশ্চেন দেখাচ্ছি, যে রেট অফ দ্য গ্যাস ডিফিউশন থ্রু দ্য রেসপিরেটরি মেমব্রেন ইজ, মানে কি কি সত্য এখানে। আপনার নিচের অ্যান্সার না দেখা বলেন তো, এটা দেখবেন না, না দেখা বলেন। আনমিউট করে একজন বলেন যে গ্যাস ডিফিউশনটা রেসপিরেটরি মেমব্রেন দিয়ে সত্য কোন, দিয়ে কি প্রপোর্শনাল বলছে ডিফিউশন কোএফিশিয়েন্টের সাথে, ট্রু আর ফলস? বি কি হবে, বি বি ট্রু, বি ফলস হবে না তো আপু, রেসপিরেটরি মেমব্রেনের সাথে তো বলছে হবে। ইনভার্সলি। এটা দেখেন আমি দেখালাম আগের স্লাইডে, যে ইনভার্সলি কথাটা, ঠিক আছে, এটাই বলছে ওরা। সো বিও ট্রু। সি কি হবে, ফলস, কারণ False. আমরা ডিরেক্টলি প্রপোর্শনাল করছি। আর ডি কি হবে, False. Very False. good. এটা আমার ইনডিরেক্টলি প্রপোর্শনাল। আর ই কি হবে, True হবে। আমি আগে বলছি যে, তার মানে দেখেন আপনি যদি পুরো কথাগুলো ভুলে যান, আমার এই 5টা কথা যদি মনে রাখেন, আপনি ইনশাআল্লাহ রেসপিরেটরি মেমব্রেনে সবগুলো কোশ্চেন অ্যান্সার করতে পারবেন। এগুলো হচ্ছে একদম মেইন ক্লাস, এগুলো আসলে আমি দেখাই না, কারণ মেইন ক্লাসে দেখালে হয় কি
পোলাপান সব পড়ে না, তখন দেখা যায় এই জিনিসটা একটু পড়ে যায়। আর যেহেতু এটা রিভিউ ক্লাস, তো আমি আপনাদের ডাইজেস্ট দেওয়ার ট্রাই করবো। ওকে, এরপর আপনাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ডেড স্পেস ভলিউম। ডেড স্পেস থেকে আপনাদের রিসেন্ট টাইমে প্রশ্ন আসছে, সো আপনাদের ভালো করে এটা পড়তে হবে। ডেড স্পেস মানে হচ্ছে আমার লাংসের এমন কিছু জায়গা থাকবে যে জায়গাগুলো দিয়ে আমার ইউজুয়ালি কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে না। ওই জায়গাগুলোকে ডেড বলতেছে। ডেড মানে কি? মৃত। তার মানে ওই জায়গাগুলো কোনো কাজে লাগতেছে না আপনার। এটার অ্যামাউন্টটা জানতে হবে আপনার এসবি এর জন্য, যে অ্যামাউন্ট হচ্ছে আমার 150 ml বা 150 ml, এটা হচ্ছে আমার ওর অ্যামাউন্ট। ডেড স্পেস কয় ধরনের আছে? ইউজুয়ালি আমরা দুই ধরনের বলি, একটা হচ্ছে অ্যানাটমিক্যাল ডেড স্পেস আর একটা হচ্ছে ফিজিওলজিক্যাল ডেড স্পেস অনেক সময় বলা হয়, ঠিক আছে? অ্যানাটমিক্যাল ডেড স্পেস মানে আমাদের যেই পরিমাণ ভলিউম অফ এয়ার বা ভলিউম অফ গ্যাসটা আমাদের লাংসে কোনো গ্যাসেস এক্সচেঞ্জ করতেছে না, যে জায়গাটুকু, ওইটাকে বলি আমরা অ্যানাটমিক্যাল ডেড স্পেস। আর ফিজিওলজিক্যাল মানে কি? দুইটা কথা আছে। ফিজিওলজিক্যাল মানে অ্যানাটমিক্যাল প্লাস অ্যালভিওলার। মনে রাখবেন, আমি এখন যে কথাটা বলবো খুব মনে রাখেন। নর্মাল ইন্ডিভিজুয়াল পার্সেন্টের ক্ষেত্রে, আমার আর আপনার ক্ষেত্রে, আমাদের কোনো অ্যালভিওলার ডেড স্পেস থাকবে না। এটা আমাদের নাই। আপনার বা আমার কোনো অ্যালভিওলার ডেড স্পেস নাই, মনে রাখেন। অ্যালভিওলার ডেড স্পেস তারই থাকবে যার কোনো লাংসের ডিজিজ থাকবে বা সমস্যা থাকবে, মানে তার লাংসের কোনো একটা জায়গা দিয়ে গ্যাসেস এক্সচেঞ্জ হচ্ছে না। যেমন আমি এক্সাম্পল দিই সিওপিডি বা অ্যাজমা, এই পেশেন্টের কি হচ্ছে? এক একটা জায়গাতে লাংসের গ্যাসেস এক্সচেঞ্জটা ইন্টারাপ্টেড হচ্ছে, তার মানে নন ফাংশনাল হইতেছে। সো নন ফাংশনাল যে জায়গাটা ডেড স্পেসের, ওটা কি বলা হয়? অ্যালভিওলার ডেড স্পেস। সো এটা সবসময় মনে রাখবেন, হেলদি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে অ্যানাটমিক্যাল ডেড স্পেস এবং ফিজিওলজিক্যাল ডেড স্পেস সমান, ইকুয়াল। বাট ইন কেস অফ ডিজিজড পার্সন বা কোনো যদি আপনার রোগ থাকে, কারো পালমোনারি কোনো সমস্যা থাকে, তার ক্ষেত্রে দুজনেরটা দুইটা ব্যাপার সমান হবে না। তার ক্ষেত্রে কি হবে? ফিজিওলজিক্যাল ডেড স্পেস ইকুয়ালস টু হবে অ্যানাটমিক্যাল প্লাস অ্যালভিওলার। যেমন অ্যানাটমিক্যাল যদি আমি 150 পাই, অ্যালভিওলার ধরেন আমি আর এক্সট্রা 20 পাবো। সো তার ক্ষেত্রে টোটাল ফিজিওলজিক্যাল ডেড স্পেস হবে হচ্ছে আপনার 20 প্লাস 150 মানে 170। এখন আপনাদের জন্য একটা এসবিএ কোশ্চেন, ইজ অ্যানাটমিক্যাল ডেড স্পেস ইজ ইকুয়াল টু ফিজিওলজিক্যাল ডেড স্পেস ইন অল হিউম্যান? ট্রু অর ফলস? False. ফলস। ভেরি গুড, তার মানে আপনারা ব্যাপারটা ধরতে পারছেন। ওকে, এটার ইম্পর্টেন্সটা কিগুলো আপনাদের শিখে আছে? এটা হচ্ছে আপনার লাংসের কন্ডিশন সম্পর্কে একটা ধারণা দেয় এবং খুবই ইম্পর্টেন্ট ভেন্টিলেশন পারফিউশন রেশিও সম্পর্কে আমাদের আইডিয়া দেয়। ভি বাই কিউ আপনারা বলেন তো, এটা তো পড়ছেন। ভি বাই কিউ ইকুয়াল টু কত? 0.8. 0.8। এটা ক্যালকুলাস কিভাবে করে বলতে পারবেন একজন? কিভাবে ক্যালকুলেশন করে? Alveolar ventilation by alveolar blood flow. ভেরি গুড, অ্যালভিওলার ভেন্টিলেশন বাই অ্যালভিওলার ব্লাড ফ্লো, তাহলে জানেন, মাশাআল্লাহ। আচ্ছা, আমি তো যে কথাটা বলছি ওইটাই, যে যদি আপনাকে কোশ্চেনে দিয়ে দেয়, তাহলে আমি লাল কালি দিয়ে লিখে দিছি। ইন কেস অফ হেলদি ইন্ডিভিজুয়াল, অথবা অনেক সময় এসবিতে দিয়ে দেয় অ্যাথলেট, আমি আপনাদের প্রত্যেকটা পয়েন্ট ধরাই দিচ্ছি যেখান থেকে প্রশ্ন হয়। অ্যাথলেটের কথাও যদি বলে, যে অ্যাথলেটের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে মনে রাখবেন যে নরমাল ফিজিওলজিক্যাল সমান সমান অ্যানাটমিক্যাল। একমাত্র যাদের ডিজিজ থাকবে বা যারা অসুস্থ, তাদের ক্ষেত্রে সমান হবে না, এটা মনে রাখবেন। আরেকটা জিনিস দেখাচ্ছে এখানে, রিলেশন অফ দ্য ডেড স্পেস উইথ পজিশন। পজিশনের সাথে কিভাবে চেঞ্জ হয়? স্ট্যান্ডিং পজিশনে, মানে আপনি যদি দাঁড়ায় থাকেন এইভাবে, তাহলে আপনার ডেড স্পেসটা বাড়বে। যে দেখেন এই লোকটা দিয়ে দেখাচ্ছে, চাইনিজ ভদ্রলোক দাঁড়ায় আছে, দাঁড়ায় থাকা অবস্থায় তার লাংসটা একদম ডায়াফ্রামটা নিচের দিকে এবং তারটা একদম লম্বা একটা অবস্থায় আছে, লংজিটিউডাল অবস্থায়। তো এই জন্য তার ডেড স্পেসটা বেশি। আর যদি আপনি মানে শুয়ে পড়েন, বা যদি আপনি কি বলে যে লাইন পজিশনে থাকেন, তখন আপনার ডেড স্পেসটা ডিক্রিজ করে বা কমে যায়। অথবা কেউ যদি কুজো হয়, কুজো হলেও কি হয়? তার ডেড স্পেস ভলিউমটা তখন কমে বা ডিক্রিজড হয়। ওকে, এরপরে আসেন আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে ফাংশনস অফ দ্য লাং। এই বক্সটা আশা করি আপনাদের মানে ইনফিনিটি স্টার বা ট্রিপল স্টার হিসেবেই পড়ছেন আপনারা, দাগাইছে। স্যার ম্যাডামরা আগে খুব ভদ্র ছিল। আগে কোশ্চেন করতে কি জানেন? যে হুইচ আর দ্য বায়োলজিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সেস মেটাবলাইজড বাই দ্য লাং, মানে এই যে ব্রড হেডিং, যে একটা গাইটুনের চার্ট, এখান থেকে দিয়ে দিত যে কোন কোন জিনিসগুলো আমার মেটাবলাইজড হয় লাংস দিয়ে। বাট এখন স্যার ম্যাডাম অনেক দুষ্ট হয়ে গেছে। তারা করে কি? তারা এই ভিতরের যে সাব কথাগুলো, এই সাব কথাগুলো থেকে প্রশ্ন করে। তার মানে আপনার অপশনে দিয়ে দিবে হোয়াট আর দ্য বায়োলজিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স দ্যাট আর পার্শিয়ালি রিমুভ ফ্রম দ্য ব্লাড বাই দ্য লাংস, এইভাবে দিয়ে দেয়। সো আপনাদের প্রত্যেকটা কথা এখানে পড়তে হবে, ঠিক আছে? পরীক্ষায় সবচেয়ে বেশি আসছে এসবি হিসেবে এই প্রথম লাইনটা, যে কোন সাবস্টেন্সগুলো সিনথেসাইজড এবং ইউজড হয় লাংসে, মানে ও নিজে তৈরি করবে এবং নিজে ব্যবহার করবে, এমন হচ্ছে সারফেক্টেন্ট। আর বাকিগুলো হচ্ছে আপনার আগে আসতো না বা রিসেন্ট টাইমে আসে। কিন্তু আমার এখানে একটা অবজেকশন আছে। আপনারা কি সবাই লাস্টের যে কথাটা অ্যাক্টিভেটেড ইন দ্য লাং, এটার সাথে আপনারা একমত? এটা কি ঠিক আছে? শুধু না। angiotensin হবে। অ্যাঞ্জিওটেনসিন angiotensin 1 হবে। 1 হবে। যাক, ভেরি গুড। 2টা কেন হবে না বলেন তো? এমনিতে আগে থেকে অ্যাক্টিভেটেড মানে না, এটা হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন মেটাবলাইজ 1, হয় না, পাস আউট অ্যাঞ্জিওটেনসিন হয়ে 1 যায়। কোথায় তৈরি হয় বলেন? অ্যাঞ্জিওটেনসিন 1 কোথায় তৈরি হয়? লিভারে লাংসে তৈরি হয়। লিভারে অ্যাক্টিভ হয়। লিভারে ভেরি গুড। তার মানে অ্যাঞ্জিওটেনসিনোজেন যে এনজাইমটা, এখান থেকে অ্যাঞ্জিওটেনসিন 1, এরপর অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমের মাধ্যমে, এসির মাধ্যমে হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 2 তে হয়। দেখেন এই চারটারই আরেকটা কথা লেখা আছে, এটা হচ্ছে একটা গ্যানন। গ্যানন বইটা তো আপনারা মনে পড়েন না? গ্যাননের একটা লাইন দিয়ে দিছে, দেখেন আমি লাল হলুদ কালিতে দাগাই নিয়ে আসছি আপনাদের মানে ক্লিয়ার করার জন্য। দেখেন বলছে কি, হাউএভার, দেখেন লাইনটা খেয়াল করেন, হাউএভার মেনি আদার ভ্যাসোঅ্যাক্টিভ হরমোনস পাস থ্রু দ্য লাংস উইথাউট বিং মেটাবলাইজড। দেখেন লাল কালি দিয়ে দাগান, উইথাউট বিং মেটাবলাইজড, তার মানে লাংসের মধ্যে দিয়ে পাস করতেছে কিন্তু মেটাবলিজড হচ্ছে না। এর মধ্যে কি কি আছে? ডোপামিন, এপিনেফ্রিন, অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন এবং অ্যাঞ্জিওটেনসিন 2। তার মানে দেখেন জ্ঞাননেই বলতেছে যে আপনার এই জিনিসটা কিন্তু অ্যাঞ্জিওটেনসিন 2 যেটা, এটা কিন্তু মেটাবলাইজড না হয়ে পাস করে যাচ্ছে। সো আমরা এই বক্সে যদি অ্যাঞ্জিওটেনসিন 2 আছে, বাট আমি একজন খুবই স্বল্প জ্ঞানের মানুষ, বাট আমার মনে হয় এটা ভুল আছে। এক্ষেত্রে আপনারা যদি চান কেউ কারেকশন করে রাখতে পারেন। আমার মতে বা আমার ধারণা, আমার অভিমত, এটা অ্যাঞ্জিওটেনসিন 1 হবে শুধুমাত্র, অ্যাঞ্জিওটেনসিন 2টা হবে না। সবাই কি ক্লিয়ার আমার কথা? জি ভাই। ওকে, আচ্ছা, একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখাচ্ছি আমি। দেখেন বায়োলজিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স মেটাবলাইজড বাই দ্য লাং। এটার মধ্যে দেখেন এই কোশ্চেনটা করছে একবারে সবগুলো নিয়ে।
কোন কোন সাবস্টেন্স গুলো ছিল সবগুলোর একবার নিয়ে করছে, হিস্টামিন, ক্যালিপ্রেডিন, ব্র্যাডিকাইনিন, মানে অ্যাজ এ হোল বলছে। সো অ্যাজ এ হোল তাহলে আমাদের এখানে ফলস হচ্ছে কোন অপশনটা? অপশন ডি, ভিআইপি। আচ্ছা ভিআইপি কোন জায়গার হরমোন বলেন তো? গাটের একটা হরমোন। ভিআইপি কে একটা স্পেশাল নামে ডাকা হয়, বলতে পারবেন? ভিআইপি কে একটা আলাদা নামে ডাকা হয়, কি তাহার সেই নাম? কি নামে ডেকে এমন এনেই বলবো তোমাকে মন্দ করেছে, তাই না? ভিআইপি কে বলা হয় নিউরো এন্ডোক্রাইন হরমোন, লিখে রাখেন এসবি এর জন্য, নিউরো এন্ডোক্রাইন হরমোন, নিউরো এন্ডোক্রাইন হরমোন, লিখে রাখেন, আমি লিখলাম না পুরোটা। ভিআইপি কে যদিও একটা গাট হরমোন, বাট বলা হয় এটাকে নিউরো এন্ডোক্রাইন হরমোন, একমাত্র গাট হরমোন যার নাম হচ্ছে নিউরো এন্ডোক্রাইন হরমোন। সো এসবি এর জন্য আমরা একটা ক্লু পেয়ে গেলাম, আর বাকি চারটা অপশন আমার লাংস দ্বারা মেটাবলাইজড হয়। ওকে, এরপরে আসেন মাসেলস অফ রেসপিরেশন। এটা আশা করি আপনারা পড়ছেন, এটা নিয়ে আপনাদের কনফিউশন থাকার কথাও না, যে আমাদের কোন কোন মাসেলগুলো আমার রেসপিরেশনে লাগে এবং কোন কোন জিনিসগুলা লাগে না। এর মধ্যে একটা জিনিস ইম্পর্টেন্ট, ইন্সপিরেশনের সময় আপনার মেইনলি আমার যেটা নর্মাল কোয়াইট ইন্সপিরেশন, এই ক্ষেত্রে লাগে দুইটা, এক্সটার্নাল ইন্টারকোস্টাল এবং ডায়াফ্রাম। আপনাদের পরীক্ষার হলে করে কি এক্সটার্নাল জায়গায় ইন্টারনাল লাগায় দেয়, বাট মনে রাখবেন ইন্টারনাল ইন্টারকোস্টাল কিন্তু মেইনলি এক্সপিরেশন, ঠিক আছে, ফোর্সফুল এক্সপিরেশন, যেটা ফোর্সফুল এক্সপিরেশনের মাসেল। বাট যেটা হচ্ছে নর্মাল আমার কোয়াইট ইন্সপিরেশন, এই ক্ষেত্রে লাগে হচ্ছে আমার এক্সটার্নাল ইন্টারকোস্টাল, এটা দাগায় রাখেন। আর অ্যাক্সেসরির মধ্যে এই নামগুলা। আর আচ্ছা, এক্সপিরেশনের ক্ষেত্রে একটা কথা আছে, ইন কোয়াইট এক্সপিরেশনে কোনো মাসেল ইনভলভমেন্ট নাই। কেউ একজন বলেন তো কেন কোয়াইট এক্সপিরেশনে কেন কোনো মাসেল লাগে না? প্যাসিভ প্রসেস ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি অফ লাংসের কারণে হয়। ভেরি গুড। তার মানে এটা একটা প্যাসিভ প্রসেস এবং লাংসের যে ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি, এই দুইটা মানে ফ্যাক্টরের জন্য আমার কোয়াইট এক্সপিরেশনে কোনো মাসেলের দরকার হয় না। ওকে, আপনাদের যদি একটা এসবিএ দেয়, হোয়াট ইজ দ্য মেইন কোর মাসেল অফ রেসপিরেশন, অ্যান্সার কি হবে? ডায়াফ্রাম। দি ডায়াফ্রাম। ভেরি গুড। ডায়াফ্রামে নার্ভ সাপ্লাই পারেন? ক্রেনিক নার্ভ। Chronic nerves. আচ্ছা ঠিক আছে, মনে রাখবেন একটা এসবিএ অনেক সময় ক্লু দিয়ে দেয়, কেউ যদি কখনো ফল ফ্রম হাইট হয়, ফল ফ্রম হাইট মানে তো বুঝেন, ধরেন কোনো লেবার উপরে কাজ করতেছে, তো সে যদি উপর থেকে কোনো কারণে নিচে পড়ে যায়, ফল ফ্রম হাইট হয়, তখন রেসপিরেশনে তার একটা প্রবলেম হয়। এটা হয় একমাত্র ডায়াফ্রাম ছিঁড়ে যাওয়ার জন্য। ফল ফ্রম হাইটে যখন অ্যাটমসফিয়ারিক প্রেশারটা, স্পেশালি যখন যারা স্কুবা ড্রাইভার, তারা যখন পানির নিচে ড্রাইভ দেয়, তখন তাদের ডায়াফ্রামেটিক হার্নিয়া হয় বা ডায়াফ্রামেটিক ইনজুরি হয়, তখন কিন্তু ওই যে পিরিয়ডিক ব্রেথিং এর যে ব্যাপারগুলো চলে আসে, যে ওই যে পিন পয়েন্ট ব্রেথিং বা কাস্কপস ব্রেথিং যেটাকে বলে, ওই জিনিসগুলো কিন্তু ডায়াফ্রাম ইনজুরির জন্য। সো ডায়াফ্রামটা ভালো করে মনে রাখবেন। লাংসের কোনো ইনজুরি, কোনো মাসেল যদি এসবি হিসেবে জানতে চাই ক্লিনিক্যালি, অ্যান্সার হবে ডায়াফ্রাম, মনে রাখেন। ওকে, আচ্ছা ইন্সপিরেশন এক্সপিরেশন টাইমটা এখানে লেখা হয়নি, বলেন তো ইন্সপিরেশনের টাইম কত? বলেন 2 কেউ seconds. একজন। হ্যাঁ, 2 seconds. 2 সেকেন্ড। আচ্ছা, আর এক্সপিরেশন কত? Acceleration most probably 3 seconds. ভেরি গুড। তার মানে দুইটা মিলা হয় আমাদের 5 সেকেন্ড। এটা কিন্তু মিনিট না, মনে রাখবেন মিনিট না। তো মিনিটে যদি দেয় তাহলে হচ্ছে আপনার অ্যান্সার ফলস দেখাবেন, পরীক্ষা হলে মিনিট দিয়ে দেয়। যেহেতু এটা একটা প্যাসিভ প্রসেস, এই জন্য এখানে আমার 1 সেকেন্ড বেশি সময় লাগে, এটা মনে রাখবেন। ওকে, মেকানিজম অফ রেসপিরেশন, এটা অনেক বড় একটা বিশাল জিনিস। আপনাদেরকে এটা পড়াইছিল মেকানিজমটা মেইন জি ক্লাসে ভাইয়া। পড়াইছিল? ওকে, আমি তাহলে এটা রিপিট করলাম না। যা দুইটা জিনিস জানেন, যে আমার মেকানিজম করতে হলে আপার ডাউনওয়ার্ড মুভমেন্ট হবে ডায়াফ্রামের, এবং রিপসের আপনার একটা এলিভেশন অথবা ডিপ্রেশন হবে। এখান থেকে অত প্রশ্ন আসে না, যেটা আসে সেটা হচ্ছে প্রেশার চেঞ্জ। আপনারা কি প্রেশার চেঞ্জ বুঝছেন ভালো করে? জি ভাইয়া। জি। সবাই ক্লিয়ার প্রেশার চেঞ্জ সম্পর্কে? আমি কি রিক্যাপিচুলেট করবো না টান দিয়ে যাবো? আচ্ছা, যদি করি তাহলে সবাই আমার সাথে সাথে একটা ছবি বা একটু কি বলবো, যে আমার যেখানে যেটা দেওয়া আছে এটা খেয়াল করেন। আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করি, ইন্সপিরেশন আর এক্সপিরেশন। এর মধ্যে দেখেন আমার 5টা প্রেশার সম্পর্কে জানতে হয় ব্রড হেডিং এ। ইন্ট্রা পালমোনারি প্রেশার, অথবা এটার আরেক নাম হচ্ছে ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার, আর আরেকটা হচ্ছে ইন্ট্রা থোরাসিক প্রেশার, ঠিক আছে, অথবা ফেজিয়াল প্রেশার যেটাকে বলা হয়। তো এই ক্ষেত্রে মনে রাখবেন, এই যে দেখেন গ্রাফটা যে আঁকা হয়েছে, গ্রাফটার দিকে খেয়াল করেন। এই গ্রাফটার একদম যে শুরু, ঠিক আছে, শুরুর যে পয়েন্ট ইন্সপিরেশনের, এখান থেকে যখন ইন্সপিরেশনটা আমার শুরু হয়েছে, তো শুরু হওয়ার পরে ইন্সপিরেশনের সময় অ্যালভিওলার প্রেশারটা নামতে 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 একটা পয়েন্টে গিয়ে একদম লো হয়ে যায় বা একদম কমে যায়। এই পয়েন্টটা হচ্ছে কিন্তু মিড ইন্সপিরেশন, দেখেন ইন্সপিরেশনের মাঝের জায়গাটা না। সো এই জায়গাটা হচ্ছে আমার মিড ইন্সপিরেশন। সো আপনাদের পরীক্ষার হলে যদি কোশ্চেন আসে, যে দুইভাবে আসতে পারে, যে আপনাকে যদি বলা হয় যে ইন্ট্রা পালমোনারি প্রেশার অথবা ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার ইজ লোয়েস্ট ইন দ্য মিড ইন্সপিরেশন, অ্যান্সার ট্রু অর ফলস? ট্রু। ট্রু। তার মানে লোয়েস্ট হবে হচ্ছে আমার মিড ইন্সপিরেশনের সময়। আবার দেখেন এরপরে যখন আস্তে আস্তে যখন ইন্সপিরেশন কন্টিনিউ হইতে হইতে যখন এক্সপিরেশন শুরু হলো, তখন আস্তে আস্তে এই জিনিসটা বাড়তে 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 একটা সার্টেন পয়েন্টে যায়। তার মানে মিড এক্সপিরেশনের যে পয়েন্টটা, এই মিড এক্সপিরেশনের পয়েন্টে গিয়ে এই প্রেশারটা তখন হাইয়েস্ট হয়ে যায়। সো একইভাবে যদি পরীক্ষার প্রশ্ন আসে যে ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার অথবা ইন্ট্রা পালমোনারি প্রেশার ইজ হাইয়েস্ট এট মিড এক্সপিরেশন, অ্যান্সার ট্রু অর ফলস? True. ট্রু। তার মানে দুইটা কথা আমরা জানলাম। এর বাইরে আপনাকে যদি দেয় যে এট দি এন্ড অফ দ্য ইন্সপিরেশন বা এট দি স্টার্টিং অফ দ্য ইন্সপিরেশন অথবা এন্ড অফ দ্য এক্সপিরেশন, সব হবে ফলস অ্যান্সার। শুধুমাত্র মিড কথাটা যদি থাকে এবং দুইটা প্রেশারের কথা খেয়াল রাখবেন, সেক্ষেত্রে আমার ট্রু হবে। আর যেটা আমাদের ইন্ট্রা প্লুরাল প্রেশার, বা যেটাকে আমরা আদর করে বলি যে ইন্ট্রা সিক Thoracic. প্রেশার, সো এই থোরাসিক প্রেশার বা প্লুরাল প্রেশারটা দেখেন এট দি মানে স্টার্ট অফ দ্য ইন্সপিরেশন, এখান থেকে যখন শুরু হলো, শুরু হয়ে আসতে যখন প্রসিড করতে থাকে, তখন নামতে 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 এট দি এন্ড অফ দ্য ইন্সপিরেশন, মানে ইন্সপিরেশন যখন শেষ হয়ে যাচ্ছে, তখন এন্ডের পয়েন্টে গিয়ে ও লোয়েস্ট হয়ে যেতেছে। তার মানে আমি পাইলাম কি, এট দি এন্ড অফ দ্য ইন্সপিরেশন দ্য ইন্ট্রা প্লুরাল অথবা ইন্ট্রা থোরাসিক প্রেশার ইজ লোয়েস্ট। এই কথাটা একদম ক্লিয়ার মনে রাখেন, কেমন?
আবার করসপন্ডিংলি যখন আমার বাড়তে থাকে মানে প্রসিড করতে থাকে তখন তো আমার এক্সপিরেশনে যাবে। তো এক্সপিরেশনের পয়েন্টে যাওয়ার পরে দি এন্ড অফ দ্য এক্সপিরেশন তখন আবার কি হবে, এই প্রেশারটা আমার হাইয়েস্ট হয়ে যাবে। সো মুদ্রা কথা কিন্তু চারটা। ওই উপরের প্রেশারের ক্ষেত্রে দুইটা প্রেশার কোন দুই পয়েন্টে, মিড পয়েন্টে গিয়ে আমার লোয়েস্ট আর হাইয়েস্ট হইলো। আর এই যে দুইটা প্রেশার, ইন্ট্রাথোরাসিক প্রেশার অথবা ইন্ট্রাপ্লুরাল প্রেশারটা, এটা কোন পয়েন্টে গিয়ে আমার লোয়েস্ট হলো, মানে এট দি এন্ড অফ দ্য ইন্সপিরেশনে হচ্ছে লোয়েস্ট এবং এট দি এন্ড অফ দ্য এক্সপিরেশনে হাইয়েস্ট। সবাই ক্লিয়ার? জি ওকে, ভাইয়া। প্রসিড করি। এখন এখানে কিছু ক্লিনিক্যাল প্রশ্ন আসে, আপনাদের ফ্যাকাল্টি ক্লাস এগুলো বলবে, বাট তারপর আমি কিছু এটা ডাইজেস্ট আকারে দিয়ে দিচ্ছি, এটা আপনারা দয়া করে স্ক্রিনশট নিয়ে রাখবেন। পরীক্ষার হলে প্রশ্ন দেয়, দ্য রেট অফ দ্য এয়ার ফ্লো, মানে বাতাসের যে আমার ফ্লো, এয়ার ফ্লো, দ্য রেট অফ দ্য এয়ার ফ্লো ইজ গ্রেটেস্ট এট দি মিড পয়েন্ট অফ ইন্সপিরেশন। কেন ইন্সপিরেশনের মিড পয়েন্টে আমার রেট অফ এয়ার ফ্লো গ্রেট? কারণ তখন আমার রেজিস্ট্যান্টটা কমে যায়, মানে রেজিস্ট্যান্টটা স্লো থাকে। কেন স্লো থাকে? কারণ এখানে প্রেশার কম। ছবিটা দিয়ে যদি দেখেন, মিড পয়েন্ট অফ দ্য ইন্সপিরেশনের ক্ষেত্রে আমি যখন এই যে মিডল জায়গাটা যখন আসতেছি, তখন আমার কি হইতেছে, প্রেশারটা কমে যেতেছে না অনেকাংশে। তো এই জন্য বলা হয়েছে যে রেট অফ দ্য এয়ার ফ্লোটা এই সময় আমার গ্রেটেস্ট থাকবে, একদম সবচাইতে বেশি থাকবে। আবার ইন্ট্রা ইসোফিজিয়াল প্রেশার ইজ অফটেন কল দ্য ইন্ট্রা প্লুরাল অথবা ইন্ট্রাথোরাসিক প্রেশার, তার মানে নিচের যে প্রেশারটা ছিল, এই প্রেশারটা, নিচের এই প্রেশারটা তাহলে আমরা কয়টা নাম পাইলাম? তিনটা নাম। একটা ইন্ট্রাথোরাসিক প্রেশার, অথবা বলতে পারি আমরা ইন্ট্রাপ্লুরাল প্রেশার, অথবা আমরা এটা আরেকটা নাম জানলাম, এটার নাম হচ্ছে ইন্ট্রা ইসোফিজিয়াল প্রেশার। সো আপনার পরীক্ষায় যেই নামেই দেওয়া হোক না কেন, আপনি অ্যান্সার ঠিক মতো দাগাবেন ট্রু হিসাবে। আর একটা কথা লেখা আছে ইন্টারঅ্যালভিওলার প্রেশার, তো ইন্টারপালমোনারি প্রেশার, দুইটাই হচ্ছে সেম, এটা আমরা আগের স্লাইডে দেখাইছি। এখন কোন প্রেশারে কি কি চেঞ্জ হয় এটা আপনাদের শীটে দেওয়া আছে, আমি জাস্ট এখানে একটা ছবি আকারে তুলে আনছি, যে কোন সময় আপনার কোন প্রেশারটা ফল করে, কোন সময় আপনার কোনটা দিবে, কোন সময় আপনার বেশি থাকবে। এই কথাগুলো জাস্ট বইয়ের কথা, এটা আপনারা জাস্ট একবার দেখবেন। যদি আপনাদের বলেন যে ভাই আমি এত কথা বুঝি না, আমার খুব বুঝতে সমস্যা হচ্ছে, আমাকে একটা ডাইজেস্ট আকারে কিছু দেন, যারা এরকম কিছু চাইতেছেন তারা শুধুমাত্র একটা স্ক্রিনশট নেবেন। বা যারা জিনিসটা পুরোটা বুঝছেন বা আপনার শর্টকাটের প্রয়োজন নাই, তারা এই স্লাইডটা স্কিপ করতে পারেন চাইলে, ঠিক আছে? এখানে আমি যে কথাগুলো এতক্ষণ বলছি ওইটার একটা ডাইজেস্ট কথা, যে ইন্সপিরেশনের শেষের সময় আমার দুইটা প্রেশার কম থাকে, একটা ইন্টারথোরাসিক, না সুফিজিয়া। ওকে, এখানে খেয়াল করবেন, এন্ড বলা হয়েছে, মিড পয়েন্ট না কিন্তু, এট দি এন্ড, এন্ড অফ ইন্সপিরেশন। আর মিডের কথাটা আমি তো আগেই বলছি যে মিড ইন্সপিরেশনের সময় কি হয়, ইন্ট্রাপালমোনারি বা ইন্ট্রাঅ্যালভিওলার যে প্রেশারটা সেটা লোয়েস্ট থাকে, কিন্তু কোনটা বেশি থাকে? রেট অফ এয়ার ফ্লো। এটা আপনাদের এসবিএ তে বহুবার আসছে প্রিভিয়াসলি, যে রেট অফ দ্য এয়ার ফ্লো কোন সময় বা কোন প্রেশারের সময় সবচেয়ে বেশি থাকে। তো আশা করি আপনারা পারবেন এখন। আর এক্সপ্রেশনের সময় যদি আসে সেটা জাস্ট ভাইস ভার্সা বা উল্টায় যায়। ওকে, এই কথাটা আপনাদের শিখে আছে, জাস্ট এই কথাটা আমি নিয়ে আসি। কোয়াইট ব্রিথিং এর ক্ষেত্রে কি কি হচ্ছে, কোন প্রেশারের কি চেঞ্জ। একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আপনারা সলভ করেন তো, দেখেন না নিচে, বলেন, একজন আনমিউট করে বলেন, নরমাল কোয়াইট ব্রিথিং এর ক্ষেত্রে কোন কোনগুলো ট্রু, কোন কোনগুলো ফলস। এ ফলস। ভেরি গুড। তারপর বিও ফলস। বি ফলস কেন হলো? এখানে বলছে ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার, তাই না? এন্ড অফ দ্য ইন্সপিরেশন তো লোয়েস্ট ছিল না, লোয়েস্ট ছিল কোন পয়েন্টে? মিড ইন্সপিরেশন, তাই না? সো এখানে এন্ড বলছে দেখে এটা ফলস হয়েছে। ভেরি গুড। সি কি হবে? ট্রু হবে। ডি ট্রু। ভেরি গুড। ডি অ্যাপেক্স বেজের কথাটা নিয়ে একটু গেঞ্জাম লাগছে মনে হয় না? মনে রাখবেন অ্যাপেক্স এর ক্ষেত্রে আমাদের অ্যাপেক্সটা কোথায় থাকে? লাংসের উপরে থাকে না? এই যে লাংসের অ্যাপেক্সটা যদি আমি আঁকার ট্রাই করি, ধরেন এটা একটা লাংস আমার যদি হয়, এই উপরের যে জায়গাটা ত্রিকোণাকার জায়গাটাকে বলা হয় অ্যাপেক্স, আর নিচেরটা হচ্ছে আমার বেজ লাংসের। সো অ্যাপেক্স এর ক্ষেত্রে ইন্ট্রাপ্লুরাল প্রেশারটা লোয়েস্ট থাকে সবচেয়ে। কারণ এখানে কেন ইন্ট্রাপ্লুরাল প্রেশার লোয়েস্ট থাকে? কারণ প্লুরার পরিমাণ তো এখানে কম, এটা তো একটা চিপা জায়গা, এরকম ত্রিকোণাকৃতির জায়গা, এখানে প্লুরার যে কভারিং লাংস, এই কভারিং এর জায়গাটা তো কম। সো এখানে প্রেশারটা এমনি এমনি কম হচ্ছে। আর বেজের জায়গাটা কি, বেজ তো বড় একটা জায়গা জুড়ে আছে, তো বেজের আপনার প্লুরাল লেয়ারটাও বেশি। তো যেখানে প্লুরাল লেয়ার বেশি সেখানে প্রেশারটাও বেশি থাকবে। তো এই জন্য ইন্টারপ্লুরাল প্রেশার হচ্ছে লোয়েস্ট এট দি অ্যাপেক্স। ওকে, ই কি হবে? ই ট্রু। ভেরি গুড। ইন্টারপ্লুরাল প্রেশারের আরেকটা নাম বলেন তো, ইন্ট্রাথোরাসিক আরেকটা নাম বলেন। ইন্ট্রাইসোফিজিয়াল প্রেশার। ভেরি গুড। ইনশাআল্লাহ তাহলে প্রেশার চেঞ্জ নিয়ে আপনাদের যতভাবেই ঘুরায় প্রশ্ন দেখ, যতভাবে এক্সামিনার প্রশ্ন করুক, আপনারা এই কতটুকু কথা যদি মনে রাখতে পারেন, ইনশাআল্লাহ উঠে যেতে পারবেন। ওকে, এটা একটা ডেভিসনের একটা মানে কি বলবো বক্স বা চার্ট, এটা পরীক্ষার জন্য লাগে, স্পেশালি যারা এমডি মানে মেডিসিন ফ্যাকাল্টি পরীক্ষা দেবেন তাদের জন্য, যে আমার হেমোডাইনামিক এফেক্ট অফ ইন্সপিরেশন মানে রেসপিরেশন। মনে রাখবেন ইন্সপিরেশনের সময় সব কমে এক্সেপ্ট হার্ট রেট। এটা কথা মনে রাখবেন যে আমার ইন্সপিরেশনের সময় সব কমতেছে, কিন্তু হার্ট রেটটা বাড়তেছে, হার্ট রেটটা অ্যাসিলারেট হয়। অ্যাসিলেট বাড়ে আপনি মানে যখন জোরে জোরে নিঃশ্বাস নেবেন, তখন কিন্তু আপনার আলটিমেটলি হার্ট রেট বাড়ে। বা এটাকে আমি যদি ভাইস ভার্সা হিসেবে চিন্তা করি, যারা দৌড়ায়, মনে করেন অ্যাথলেট, আপনি দৌড়াইতেছেন, আপনাকে তো আপনি যখন দৌড়ানো শুরু করবেন তখন কিন্তু আপনার হার্ট রেট মানে বুকের যে বিটটা এটা বেড়ে যায়, অ্যাসিলারেট হয়। আপনি শ্বাস যত দ্রুত নিবেন তত আপনার হার্ট রেট বাড়বে। আর সেকেন্ড হার্ট সাউন্ডটা স্প্লিটস হয়, স্প্লিটস এর বাংলা হচ্ছে ছড়ায় যায়, ছড়ায় যায়। আর এক্সপিরেশনের সময় কি হয়, এটা একটা ফিউজড হয়ে যায় হার্ট রেটটা। এটা মনে রাখবেন, হার্ট সাউন্ডটা, সরি। আর ব্লাড প্রেশারটা কি হয় আপনার ইন্সপিরেশনের সময় আপ টু 10 মিলিমিটার অফ মার্কারি পর্যন্ত কমতে পারে, ঠিক আছে? যদি 10 মিলিমিটার অফ মার্কারির চাইতে বেশি পরিমাণ ব্লাড কমে যায়, ব্লাড প্রেশার কমে যায় ইন্সপিরেশনের সময়, তখন একটা ক্লিনিক্যাল টার্ম আছে, বলেন তো ক্লিনিক্যাল টার্মটা কি? পালসাস প্যারাডক্সাস। ভেরি গুড, তার মানে আপনি ভালো পারেন। সো পালসাস প্যারাডক্স। আচ্ছা, একটা মিনিট একটু হোল্ড করেন।
আচ্ছা, যেটা বলতেছিলাম, সো পালসাস প্যারাডক্সাস মানে তাহলে কি, ব্লাড প্রেশারটা আমার ইন্সপিরেশনের সময় যদি মোর দেন 10 মিলিমিটার অফ মার্কারি ফল করে, এটা সব এসবি এর জন্য লিখে রাখেন যারা জানেন না, সেটাকে কি বলি আমরা তাহলে? পালসাস প্যারাডক্সাস, এটা just জেনে রাখেন। ওকে, এরপর আমরা যে স্লাইডটাতে যাব সেই স্লাইডটাতে দাঁড়ান। ওকে, রেসপিরেটরি রেট কোন বয়সে কত থাকে এটা আপনাদের একটু জানতে হবে, অতটা ইম্পর্টেন্ট না, আপনারা জাস্ট একটা কথা মনে রাখবেন, মানুষ যখন জন্মগ্রহণ করে, যখন একদম নিউবর্ন থাকে, তখন তার রেসপিরেটরি রেট সবচাইতে বেশি থাকে। সেটা কত? সেটা 14 থেকে 60 পর্যন্ত হতে পারে। আর ডিউরিং দ্য ইনফ্যান্সি, এটা ডিসিএইচ এর কোশ্চেন, ডিউরিং দ্য ইনফ্যান্সি বা আপনাদের পেডি ফ্যাকাল্টির জন্য জানা জরুরি যে আপনার প্রথম 1 বছরের মধ্যে, ঠিক আছে, ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার অফ লাইফ, ঠিক আছে, ইনফ্যান্ট যে বয়সটা, এই সময় আপনার রেসপিরেটরি রেট কত থাকে, যারা ডিসিএইচ পরীক্ষা দিবেন তাদের জন্য একটা ইনফিনিটি টেস্টার কথা, যে তাদের জন্য ফার্স্ট ইয়ারে আমার রেসপিরেটরি রেটটা থাকে হচ্ছে 25 থেকে 35। আর আমরা যখন অ্যাডাল্ট হয়ে যাই, 18 বছর উপর যখন হয়ে যায়, তখন এটা একটা স্টেবল নাম্বারে চলে আসে, মেল ফিমেলের ক্ষেত্রে সমান, সেটা হচ্ছে আপনার 14 থেকে 18 ব্রেথস বা রেসপিরেশন পার মিনিট। ওকে, এরপর আসেন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কোন কোন ফ্যাক্টরগুলো আমার লাংসের প্রিভেন্টটাকে, কোলাপসের যে টেন্ডেন্সিটাকে প্রিভেন্ট করে। 4টা কথা মনে রাখবেন, আপনি এটা স্ক্রিনশট রাখতে পারেন, যে আমাদের লাংসের যে নেগেটিভ ইন্টারপ্লুরাল প্রেশার থাকে, এই ইন্টারপ্লুরাল প্রেশারটা সবসময় নেগেটিভ হয়, এটা একটা আপনার প্রিভেন্টটাকে কোলাপস, মানে কোলাপসটাকে প্রিভেন্ট করে। এবং আমাদের যে সারফেক্টেন্ট থাকে, 28 উইক্সের পর থেকে যে সারফেক্টেন্ট রিলিজ হয়, এটা কি করে, আমাদের সারফেস টেনশনটা কমায় দেয় আমাদের লাংসের। এর মাধ্যমে কি করে, এই প্রিভেন্ট হওয়ার যে টেন্ডেন্সি, এটাকে ও মানে রোধ করতে পারে। এবং আমাদের লাংসের কিছু রেসিডুয়াল ভলিউম থাকে, একজন আনমিউট করে বলেন আমাদের লাংসের রেসিডুয়াল ভলিউমের অ্যামাউন্ট কত? 120 একজন আনমিউট করে বলেন। 1200 ml। ml আচ্ছা, 1 মিনিট একটু দাঁড়ান। আপনাদের যেটা আমি বলতেছিলাম, যে এই জিনিসটা জানতে হবে যে আমাদের কোন কোন ফ্যাক্টর গুলো হচ্ছে আমার লাংসের প্রিভেন্টটাকে, কোলাপসটাকে প্রিভেন্ট করে। সো একটা বলতেছিলাম যে রেসিডুয়াল ভলিউম, তাই না? রেসিডুয়াল ভলিউম আমাদের কত, একজন আনমিউট করে বলেন রেসিডুয়াল ভলিউম কত আমাদের লাংসের? এটা জানতে হবে তো। লাংসের, 1200 হ্যাঁ, 1200 ml বা 1.2। রেসিডুয়াল ভলিউম মানে কি জানেন? আমি যদি আপনার লাংসটাকে, একটা মানুষকে যদি একদম চেরা চিপটাও করে ফেলি, মানে একদম যে বুলডোজার দিয়ে যদি পিষেও ফেলি, তখন একটা মিনিমাম অ্যামাউন্ট অফ ভলিউম থাকে আমার লাংসে। তো এটাকেই বলা হয় রেসিডুয়াল ভলিউম। তো এই রেসিডুয়াল ভলিউমটা কিন্তু আপনি সবসময় থাকবে আমাদের লাংসে। এটা আপনার কি করবে, প্রিভেন্টটাকে, মানে কোলাপসটাকে প্রিভেন্ট করে। আর সাইজ অফ দ্য অ্যালভিওলার সাইজটা আমাদের বড় থাকে, ইনক্রিজ সাইজ থাকে। তো অ্যালভিওলার এই সাইজটা বড় হওয়ার কারণে আমাদের লাংসটা কোলাপস হতে পারে না। এটা খুবই ইম্পর্টেন্ট, একদম ইনফিনিটি টেস্টার কথা। 4টা কথা স্ক্রিনশট দিয়ে রাখেন, পরীক্ষা হওয়ার জন্য একদম মানে লাগবেই। ওকে, এটা কি ইনফিনিটি স্টার? ইনফিনিটি টেস্টার, হ্যাঁ, ওই কথাটা ইনফিনিটি টেস্টার, ওই পয়েন্ট। আর এরপর আসে আজকে মোটামুটি ক্লাসে আমি ভাইয়া বা আপু যে স্লাইডগুলো দেখাইতেছি, সবগুলোই পরীক্ষা আসার মতো, ঠিক আছে? এই জন্য প্রত্যেকটা স্লাইডে খুব ভালো করে খেয়াল করবেন, আজকে কোনো এক্সট্রা স্লাইড নাই, যেগুলো পরীক্ষার জন্য ওগুলো একদম জিস কথা। আচ্ছা, এরপর আসলে সারফেক্টেন্ট সম্পর্কে আমরা একটু জানি, আমরা আগেও বলে আসছি সারফেক্টেন্ট 28 উইকসে রিলিজ হয়। এইটার সাইট অফ সিক্রেশনটা একটু পড়বেন আপনারা। আর এটা কিসের কিসের কম্পোজিশন, যে কম্পোজিশনটা এখানে আছে। এর মধ্যে পরীক্ষার একবার এসবি আসছিল যে কোন কম্পোনেন্টটা সবচাইতে বেশি থাকে, যে দেখেন 62%, ঠিক আছে? তো এটা একটা এসবিএ লিখে রাখেন পাশে, এসবিএ। এই কম্পোজিশনের বক্সটা পড়বেন, সব যদি মনে রাখেন, এসবি এর এই একটা কথা মনে রাখবেন, সবচাইতে হাইয়েস্ট অ্যামাউন্টে যেটা, এটা আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সারফেক্টেন্টের ফাংশন আমরা মোটামুটি পড়ছি, প্রায় সময় আপনাদের পরীক্ষা হলে এটা 90% দিয়ে দেয়, যে সারফেক্টেন্ট রিডিউস করতে পারে আপ টু 90% বলে দেয়। বাট 90% কিন্তু ফলস। আপ টু বাই অ্যাবাউট যেটাই বলেন আপনি 70%, এই কথাটা মনে রাখবেন, যে সারফেক্টেন্টটা সারফেস টেনশন রিডিউস করতে পারে বাই অ্যাবাউট 70%, মানে 70% পর্যন্ত এটা ক্ষমতা, এর বেশি না, এটা মনে রাখবেন। আর বাকি কাজগুলো আমরা জানি, যেটা লাংসের কোলাপসকে প্রিভেন্ট করে, ইনফ্যান্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমটাকে এটা হইতে দেয় না, এটা অ্যালভিওলার যে সাইজটা এটাকে স্টেবিলাইজ করে, এবং এটা পালমোনারি ইডিমাকে প্রিভেন্ট করে। বাই কিভাবে প্রিভেন্ট করে, এটা আমি ওই যে রেনাল যখন পড়াইছি তখন দুটো প্রেশারের কথা বলছিলাম না, হাইড্রোস্ট্যাটিক প্রেশারের কথা বলছিলাম, যে অথবা নেট ফিল্ট্রেশন প্রেশার পড়াইছিলাম, 10 থাকে যে আপনার 10 থাকে, তো অনেকটাই ওইরকম, বাট এত ডিটেইলস আপনার জানা লাগবে না এখানে। দুইটা প্রেশার মনে রাখবেন, যে এটা কি কি করে, ডিক্রিজ করে পালমোনারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার এবং নেগেটিভ ইন্টারস্টিশিয়াল প্রেশারটা। আর আরেকটা জিনিস সারফেক্টেন্ট করে, সো কি করে, লাল কালিতে লিখে রাখছি, ইট রিডিউসেস দ্য পালমোনারি ক্যাপিলারি ফিল্ট্রেশন প্রেশার। এটা একটু দাগায় রাখবেন। এই কয়েকটা হচ্ছে আমার সারফেক্টেন্টের ফিজিওলজিক্যাল ফাংশন, একদম টু দা পয়েন্ট আমি পড়াচ্ছি, যে সারফেক্টেন্টের ফিজিওলজিক্যাল ফাংশন তাইলে এই কয়েকটা কথা। ওকে, এরপর এটা আপনাদের শীতে আছে একটা গ্ল্যান্স কি কি, এর মধ্যে দুইটা কথা জানবেন, যে এই যে আমার সারফেক্টেন্ট, এর কিন্তু কিছু ব্যাকটেরিওসিডাল এফেক্ট আছে, ঠিক আছে? পরীক্ষার হলে আপনাদের দিয়ে দেয়, কি দেয় তাও বলতেছি প্রশ্ন, এখানে ভাইরাসের কথা দিয়ে দেয়, যে সারফেক্টেন্ট ভাইরাসিডাল অ্যাকশন করতে পারে বা ভাইরাসকে কিল করতে পারে, বাট এটা হবে ফলস। সারফেক্টেন্টের এরকম কোনো ক্ষমতা নাই। সারফেক্টেন্ট শুধুমাত্র কি করতে পারে, আপনার ব্যাকটেরিওসিডাল, সিডাল মানে হচ্ছে হত্যা করা বা মেরে ফেলা। সো সারফেক্টেন্টের একটা কাজ হচ্ছে ব্যাকটেরিওসিডাল এফেক্ট বা ব্যাকটেরিওসিডাল অ্যাকশন, এটা জেনে রাখবেন। আরেকটা কাজ করে ও কি করে, রিডিউসেস দ্য ওয়ার্ক অফ ব্রেথিং, এই লাইনটা দাগাবেন। আর ও কর্টিসল রিলিজ করতে পারে। কর্টিসল তো একটা হরমোন, তাই না? বলেন তো কর্টিসলকে কি হরমোন বলা হয়? স্ট্রেস স্ট্রেস হরমোন। ভেরি গুড, আপনাদের কি এন্ডোক্রাইন ক্লাস নিয়ে কোনো কমপ্লেইন ছিল? জি ভাইয়া, কিছু করলে ভালো আচ্ছা, হতো। এন্ডোক্রাইন ক্লাসটা মনে ভাইয়া আপনাদের রিভিউ পুরো, দরকার। আচ্ছা, পুরোটা শেষ হয় নাই না? না, শেষ ভাইয়া হয়েছে। ক্লাসটা আবার আমরা নিলে ভালো হয় ভর্তি স্যার। হওয়ার আগে ক্লাসটা হয়েছে, তো এই জন্য রেকর্ডেড ক্লাস ছিল, তাই জন্য একটু হলে ভালো হতো, লাইভ ক্লাস। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ভাইয়া আমরা তাহলে ক্লাসটা অনেক লেন্থি ছিল তো, এটাকে অনেক টেনে টেনে পড়াইছে, যার কারণে আসলে বেসিক ক্লিয়ার হয় নাই।
আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, সমস্যা নাই। আমি তাহলে জিপিটা শেষ করে আপনাদের এন্ডোক্রাইনটা পড়াই দিব, যেহেতু এন্ডোক্রাইনে সবচেয়ে বেশি সমস্যা দেখলাম আমি। এন্ডোক্রাইনে জিআইটি নিয়ে আমার কাছে সবচেয়ে কোশ্চেন আসছে। সো আমি এরপর এন্ডোক্রাইন, এরপর জিআইটি পড়াই দিব, সমস্যা নাই ইনশাআল্লাহ। আজকের ক্লাসটাও কিন্তু একটু লেন্দি হবে, আমি বলতেছি সবাই যদি লাইভ ক্লাস করতে নাও পারেন ইন কেস, তারপর আপনার পরবর্তীতে একটু দেখে নিন কেমন, কারণ আজকে তো আমি পুরো ফিজিওলজি দেখাবো, সো একটু লেন্দি হবে। ওকে, প্রিভিয়াস কোশ্চেন আমি জাস্ট একটু দেখা যাচ্ছি যে সার্ফেক্টেন্টের কাজ কি কি, ফাংশনস অথবা সার্ফেক্টেন্ট অফ দ্য লাঙ্গেলগুলো কি কি করে বলছে। ফসফোলিপিড কন্টেইন করে, ট্রু হবে। ইডিমা প্রিভেন্ট করে, আমরা জানি। আমি যে কথাটা আপনাদের বলতেছিলাম যে স্যার ম্যাডাম এখান থেকে কোশ্চেন করতে পছন্দ করে, দেখেন প্রিভিয়াস ইয়ারে দিয়েছে সি অপশনটা। সবাই কিন্তু যদি জানেন যে সার্ফেক্টেন্সন কমায়, তো সবাই কিন্তু ট্রু দেখাই দিবেন, বাট স্যাররা খেলে কোথায় জানেন, আপনাদের মাইন্ড নিয়ে খেলে। স্যাররা খেলে হচ্ছে যে এই জায়গাতে 30%, এটা কত পার্সেন্ট হবে বলেন তো? 70%. ভেরি গুড। তার মানে এটা 70%, অ্যাপ্রক্সিমেটলি 70% পর্যন্ত কমাইতে পারে। সো এই জায়গাগুলো খেয়াল রাখবেন। আরেকটা কথা, প্রোডিউসেস এ মনোনিউক্লিয়ার লেয়ার, এটা কেন ফলস হয়েছে বলেন তো? আপনাদের রেসিপি ক্লাস করছেন, বলেন বলেন। Surfactant monocellular layers produce করা। এখানে আমি অ্যাড করি নাই, এটা একটু লিখে রাখবেন যে মনোসেলুলার অথবা মাল্টি নিউক্লিয়ার লেয়ার, দুটো কথাই সত্য, ঠিক আছে? মনো নিউক্লিয়ার বলে কোনো কথা নাই, হয় মাল্টি নিউক্লিয়ার অথবা মনোসেলুলার, এভাবে হয় কথাটা। আর লাস্টেরটা হচ্ছে ট্রু হবে, কারণ কি ও স্টেবিলাইজ করা হচ্ছে অ্যালভিওলার সাইজকে। এই কয়েকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার এই কোশ্চেন থেকে বহুবার আসছে, কিওয়ার্ড খুলে আপনারা দেখবেন। এরপর আসেন লাং কমপ্লায়েন্স নিয়ে। লাং কমপ্লায়েন্স নিয়ে রিসেন্ট টাইমে কোশ্চেন অতটা আসে নাই, বা তারপর আমি ওয়ান স্টার টপিক দেখায় রাখতেছি যে আপনার কমপ্লায়েন্স কোন কোন কারণে কমতে পারে, ঠিক আছে, এবং কোন কোন কারণে বাড়তে পারে, ঠিক আছে? কমপ্লায়েন্স মানে কি, ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য চেঞ্জ ইন দ্য ভলিউম পার ইউনিট চেঞ্জ ইন এয়ারওয়ে প্রেশার। জাস্ট একবার দেখে রাখবেন কমার বাড়ার কস্টটা। কমপ্লায়েন্স থেকে ওরকম আসে নাই। এখান থেকে এসবি এর জন্য একটা জিনিস জানবেন যে দ্য কম্বাইন্ড কমপ্লায়েন্স, যে লাস্টের যে আগের লাইনটা, যে দ্য কম্বাইন্ড কমপ্লায়েন্স অফ দ্য লাংস এন্ড থোরাক্স ইজ 0.13 পার সেন্টিমিটার অফ ওয়াটার প্রেশার, এটা থেকে আসে, ঠিক আছে? এই কোশ্চেনটা এই লাইনটা শুধু দেখাবে, আর নর্মাল ভ্যালুটা পড়বে। লাং কমপ্লায়েন্স মনে রাখবেন যে যত মানুষের বয়স বাড়ে বা যত সময় বাড়ে তত কমপ্লায়েন্স বাড়ে, ঠিক আছে? আপনি দাঁড়ানো অবস্থায় আপনার কমপ্লায়েন্স সবচাইতে বেশি হবে। এবং আপনার টাইডাল ভলিউম কত বলেন তো আপনারা? হোয়াট ইজ দ্য টাইডাল ভলিউম? 500 ml. 500. মানে আমরা নর্মাল ইন্সপিরেশনে, আমরা এক্সপিরেশনে যে পরিমাণ এয়ারটা পাস করতেছি, এটাকে বলতেছি আমরা টাইডাল ভলিউম। আর অবস্ট্রাকটিভ লাং ডিজিজের ক্ষেত্রে আপনার লাং কমপ্লায়েন্স বেশি দ্যাট দেন দ্য রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। এটা ব্যাখ্যা করতে পারবেন কেউ? আপনারা যেহেতু ক্লাস করছেন, আপনাদের জন্য জিজ্ঞেস করতেছি। অনেক কোশ্চেন আমি আপনাদের করতেছি, আসলে কেউ অন্যভাবে নিবেন না, কারণ যেহেতু আপনারা ক্লাস করছেন, আপনাদের কতটুকু বুঝছেন ওটার জন্য। বলো তো কেন বেশি লাং কমপ্লায়েন্স অবস্ট্রাকটিভে? অবস্ট্রাকটিভ লাং ডিজিজ মানে কি? এখানে কি বাতাসটা ঢুকতে পারে নাকি বের হওয়ার সমস্যা বলেন তো? এর হওয়ার সমস্যা। তার মানে লাংসে বাতাসটা ঢুকতেছে, কিন্তু সমস্যাটা কোথায়? বের হতে পারতেছে না। রেস্ট্রিকটিভ কিন্তু ঘটনাটা উল্টা, যেমন পালমোনারি ফাইব্রোসিস, এটা হচ্ছে একটা রেস্ট্রিকটিভ লাং ডিজিজের এক্সাম্পল। ফাইব্রোস হয়ে গেছে, লাংসটা ছোট হয়ে গেছে। তো একটা লাংস যদি ছোট হয়ে যায়, ফাইব্রোস হয়ে যায়, তখন কি তার কমপ্লায়েন্স বেশি হবে না কম হবে? আপনি অ্যান্সার করেন, চিন্তা করেন। কম হবে স্বাভাবিকভাবে। অবস্ট্রাকটিভ লাং ডিজিজে কি হচ্ছে, ও তো বাতাস নিতে পারতেছে, মানে ফুলতে পারতেছে। আমি বেলুন দিয়ে যদি বুঝাই, আপনি বেলুনে ফু দিচ্ছেন মানে বেলুনটা ফুলতেছে, কিন্তু আমি গিট্টু মেরে দিলাম বেলুনের মুখে, তো কি হলো? বেলুনের বাতাসটা বেরোতে পারলো না। তো বেলুনটা ফুলাইলাম, তার মানে তার কমপ্লায়েন্স বাড়লো, কিন্তু বাতাসটা বেরোতে পারতেছে না, মানে সেটা একটা অবস্ট্রাকটিভ লাং ডিজিজ। ক্লিয়ার? যেটা আমার অ্যাজমার ক্ষেত্রে হয় পেশেন্টদের। আচ্ছা, লাং কমপ্লায়েন্স বলছে যে বেজে বেশি থাকে অ্যাপেক্সের চাইতে। বুঝে একই কথা, অ্যাপেক্সে তো এরিয়া ছোট, অ্যাপেক্সের এরিয়া হচ্ছে ত্রিকোণাকৃতি, ছোট্ট একটা এরিয়া, আর বেজের এরিয়া তো অনেক বড়, তো বেজের কমপ্লায়েন্সও বেশি হবে। আবার কি বলছে, স্যালাইন ফিল্ড দেন এয়ার ফিল্ড, এটা অনেক বড় ব্যাখ্যা আছে, আশা করি আপনাদের আপনাদের লং ক্লাসে বলছে, আমি এটা ডিসক্রাইব করলাম না, বাট মনে রাখবেন যে স্যালাইন ফিল্ড না ফিল্ডে বেশি থাকবে, এটা জাস্ট মনে রাখবেন। আচ্ছা, অবস্ট্রাকটিভ আর রেস্ট্রিকটিভ এখানে এক্সাম্পল দিছে, এটা আমি আর ডিসক্রাইব করলাম না, জাস্ট এটা এক নজর দেখবেন, এটা আপনাদের ক্লিনিক্যাল ক্লাসে পড়ানো হবে, সমস্যা নাই। আমার এই যে নোটটা, এটার একটা স্ক্রিনশট রাখবেন, ঠিক আছে? এটা আপনাদের জন্য ইনফিনিটি স্টার, এই লাইনটা, এটা আমাদের শীটে নাই, আপনাদের ক্লাসে পড়াচ্ছে কিনা আমি জানি না, বাট এখান থেকে প্রশ্ন আসে। এখানে কি বলছে দেখেন, লাং কমপ্লায়েন্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি অফ দ্য লাং। আপনারা কি জিনিসটা বুঝেন যে ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি কি আর লাং কমপ্লায়েন্স জিনিসটা কি? বুঝেন? আমার সাথে মাশাআল্লাহ প্রায় 25 থেকে 30 জনের মতো ভাই আপু আছেন, যে কোনো একজন একটু বলেন, আমি পড়াই দিব, কোনো সমস্যা নাই। আমরা এখানে সবাই শিখতে আসছি, তাই না? আমিও সব পারি না, আবার অন্যরাও সব পারে না, তাই না? আমরা সবাই সবার থেকে শিখবো। আচ্ছা, আমি এক কথা একটু বলি, বেলুন ফুলানোর যে ঘটনাটা, মানে বেলুনকে আমি যখন আপনি প্রেসার দিচ্ছেন বেলুনকে, বেলুনটা যে আপনার ফুলতেছে, ঠিক আছে, এই যে ফুলতেছে, ঠিক আছে, এই ফুলার যে ব্যাপারটা, এটাকে বলা হয় লাং কমপ্লায়েন্স, ঠিক আছে? কিন্তু আপনার যখন স্ট্রেংথের কথা বলবে, আচ্ছা, যখন আপনার স্ট্রেংথের কথাটা বলবে, যে আমি স্ট্রেংথ একটা হবে আপনার ইলাস্টিসিটির সাথে এটা ডিরেক্টলি রিলেশন হয়ে যাবে। ইলাস্টিসিটি মানে কি? এই যে আমি ধরেন একটা ইলাস্টিক টানতেছি, যে টানার যে ক্ষমতাটা, এটা হচ্ছে ইলাস্টিসিটি। সো দুইটা কিন্তু পেঁচাবেন না। কমপ্লায়েন্স কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল টু ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি অফ দ্য লাং। তার মানে ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি, আমি একটা ধরেন টান দিলাম, ইলাস্টিক আমি টান দিচ্ছি, এরপর সেটা টান খেয়ে ছোট হয়ে যে নামে যাচ্ছে, বা ছোট হয়ে যে বদ্ধ হয়ে যাচ্ছে, এই যে ক্ষমতাটা, এটাকে বলা হয় ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি। আর
যেটা হচ্ছে আমার কমপ্লায়েন্স মানে এটাকে টানার ক্ষমতাটা বা এটা ফুলানোর যে ক্ষমতাটা, এটা হচ্ছে আমার লাং কমপ্লায়েন্স। সো মনে রাখবেন, লাং কমপ্লায়েন্স সবসময় ইনভার্সলি প্রপোর্শনাল টু ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি। যার ইলাস্টিসিটি বেশি তার কমপ্লায়েন্স কম হবে, আবার ভাইস ভার্সা, যার কমপ্লায়েন্স বেশি তার ইলাস্টিসিটি কম। ব্যাপারটা একদম সহজভাবে মনে রাখবেন। পরীক্ষা হলে একটা কোশ্চেন আসে যে রেসপিরেটরি মাসেল দিয়ে, যে রেসপিরেটরি মাসেল স্ট্রেন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইলাস্টিসিটি। সো চিন্তা করেন, আপনার রেসপিরেটরি মাসেলে যদি আপনার ক্ষমতা না থাকে, তো সে তো ইলাস্টিক ভাবে আসতে পারবে না, তাই না? সে তো যেরকম আছে ওরকমই থেকে যাবে, ফুলেই থাকবে, সে চুপ সাইতে পারবে না। সো এই জায়গাটার একটা স্ক্রিনশট রাখবেন আপনারা। ওকে, এরপর আরেকটা টপিক, সেটা হচ্ছে আমার ওয়ার্ক অফ ব্রেথিং। তো ওয়ার্ক অফ ব্রেথিং জিনিসটা কি? ওয়ার্ক অফ ব্রেথিং নিয়ে অনেক কনফিউশন থাকে। তো মানে হচ্ছে আমার যখন নরমাল কোয়াইট রেসপিরেশন হচ্ছে, তখন আমার কি হবে, সব যে রেসপিরেটরি মাসেলগুলো আছে, আমরা যতগুলো মাসেল পড়ছি, ডায়াফ্রাম থেকে শুরু করে ইন্টারকোস্টাল বা হোয়াটএভার ইট ইজ, সবগুলা কিন্তু আমার ইন্সপিরেশনের সময় কন্ট্রাক্ট হয়। আর এক্সপিরেশনটা হচ্ছে আমার একটা প্যাসিভ প্রসেস, আমি যেটা বলতেছিলাম। সো মনে রাখবেন যে যে কাজটা বা যে ওয়ার্কটা আমার ইন্সপিরেশনের জন্য দরকার, সেটাকে বলা হয় আমার ওয়ার্ক অফ ব্রেথিং। এখানে এক্সপিরেশনের কথাটা আসবে না, শুধুমাত্র ইন্সপিরেশনের যে ব্যাপারগুলো হচ্ছে, এটি আমার ওয়ার্ক অফ ব্রেথিং এর মধ্যে ইনক্লুডেড হবে। এটা এত প্রশ্ন আসে না রিসেন্টলি, বাট তারপর মনে রাখবেন যে আমরা এই ওয়ার্কটাকে তিন ভাগে ভাগ করতে পারি। একটা কমপ্লায়েন্স, একটা টিস্যু রেজিস্ট্যান্স ওয়ার্ক, এবং একটা হচ্ছে এয়ারওয়ে রেজিস্ট্যান্স ওয়ার্ক। পরীক্ষার মধ্যে ইম্পর্টেন্ট কোনটার পার্সেন্টেজ কত হাইয়েস্ট, মনে রাখবেন যে ইলাস্টিক যে ওয়ার্কটা হয়, এটা পরীক্ষার জন্য আসে আপনাদের এসবিএ তে। ইলাস্টিক ওয়ার্কটা আমার সবচেয়ে বেশি করতে হয় কত পার্সেন্ট? 65%। জাস্ট এটা মনে রাখবেন, অতটা ইম্পর্টেন্ট না। আর কোন কোন ফ্যাক্টরগুলো আমার এই রিকয়েল টেন্ডেন্সি বা কলাপসটাকে প্রিভেন্ট করে, এটা আমি আগেও পড়াইছি, এটা আপনারা সবাই মোটামুটি জানেন। 4টা পয়েন্ট 5টা পয়েন্ট আমি পড়াই দিছি এখানে, তারপর একটা বলা হয়েছে। এই পয়েন্টটা খেয়াল করেন, 5 নাম্বারটা, যে অ্যালভিওলার রেডিয়াস মানে কি? ব্যাসার্ধ, তাই না? যে আপনার ব্যাসার্ধ যত বাড়বে, মানে জিনিসটা যত বড় হবে, তত তার কলাপসিং টেন্ডেন্সি কমবে, তার মানে তার কলাপস হতে তত সময় লাগবে বা কষ্ট বেশি হবে। সো এই দুইটা রিলেশন হচ্ছে ভাইস ভার্সা, এটা মনে রাখবেন। আর আরেকটা নাম আছে যে প্রেজেন্স অফ দ্য পোর্স অফ দ্য আছে, এন্ড প্রসেসটা থাকার জন্য আপনার সেটা আপনার রিকয়েল বা কলাপস হইতে পারে না। এটা আপনাদের শীটে আছে আগের মতোই, জিনিসটা জাস্ট জানবেন, একটা স্ক্রিনশট রাখতে পারেন চাইলে, শীট থেকেও পড়তে পারেন যে কোন কোন ফ্যাক্টরগুলো আমার। ওকে, এরপর আসেন এজ এ হলো আমার লাংসের ফাংশন। এটা আপনারা ওই দুই ভাগে পড়বেন, একটা গ্যাসিয়াস এক্সচেঞ্জ ফাংশন আর একটা হচ্ছে নন গ্যাসিয়াস ফাংশন। এর মধ্যে এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই যে দেখেন এন্ডোক্রাইন ফাংশনটা। আমি পড়ানোর সময় বলছিলাম না যে টু হবে কিসের মাধ্যমে? আপনার অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমের মাধ্যমে। সো এই লাইনটা একটু দাগায় রাখবেন এবং মনে রাখবেন যে আমাদের পালমোনারি সিস্টেম বা রেসপিরেটরি সিস্টেম আমাদের কি করে? অ্যাসিড বেস ব্যালেন্স মেইনটেইন করে এবং ওয়াটার ব্যালেন্স করে। মনে রাখবেন ওয়াটার ব্যালেন্স কিভাবে করে? আমরা কিন্তু আমাদের যে টেম্পারেচার, দেখবেন যে বেশি গরম যখন হয়, তখন আমাদের ঘাম হয় না বা আমাদের শ্বাসকষ্টে কিন্তু একটা সমস্যা হয়। সো এই মেকানিজমগুলোর মাধ্যমে আমার বডির একটা ওয়াটার ব্যালেন্সও মেইনটেইন করে। ওকে, এখানে একটা অ্যাপেক্স আর বেজের একটা ছবি দেওয়া হয়েছে। আমরা পার্থক্যটা পড়বো ছবি দেখে, কখনো মুখস্থ করবো না। ফিজিওলজি মুখস্থ করতে গেলে ধরা খাবে। আমরা ছবি দেখে শিখবো। দেখেন এই ছবিটার দিকে তাকান। এই ছবিটার উপরের যে পোর্শনটা, যে এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে অ্যাপেক্স, আর নিচের এই জায়গাগুলোর নাম হচ্ছে আমার বেস। এখন আপনারাই বলেন, অ্যাপেক্সের যেগুলো তো অ্যালভিওলাস আমরা জানি বা অ্যালভিওলাই, তাই না? অ্যাপেক্সের অ্যালভিওলার সাইজটা বড় নাকি বেজের দিকে অ্যালভিওলার সাইজ বড়? বলেন তো আপনারা। অ্যাপেক্সে অ্যাপেক্সের। যার সাইজ বড়, তার মধ্যে দেখেন, তার মধ্যে কি গ্যাসিয়াস এক্সচেঞ্জটা বেশি হবে নাকি যার ছোট তার মধ্যে বেশি হবে? বড়তে বেশি। যার সাইজ বড়। তার মানে অ্যাপেক্সের ক্ষেত্রে অ্যালভিওলার সাইজও বড়, তার মানে তার মধ্যে হচ্ছে অ্যালভিওলাসের সংখ্যা বা অ্যালভিওলার নাম্বারটা বেশি, এবং এখানে কি হচ্ছে আমার গ্যাসিয়াস এক্সচেঞ্জটাও বেশি হচ্ছে বা এয়ার ফ্লো বেশি থাকতেছে অ্যাপেক্সে। এরপরে দেখেন এই ছবির মধ্যে রেডিশ কালার কোন জায়গায় বেশি? অ্যাপেক্সে বেশি না বেজে বেশি? লাল লাল কালারগুলো বেজে বেশি। তার মানে ব্লাড ফ্লো বেশি হবে কোন জায়গাতে? বেজে বেজে। তার মানে অ্যাপেক্সে ব্লাড ফ্লো হচ্ছে আমার কম হবে। ব্লাড ফ্লো কম হবে। এবং মনে রাখবেন অ্যাপেক্স এর ক্ষেত্রে ট্রান্সমুরাল প্রেসার বলে একটা জিনিস থাকে। ট্রান্সমুরাল প্রেসার মানে প্রত্যেকটার মধ্যে ইন্ডিভিজুয়াল যে প্রেসারটা, যেহেতু ওর অ্যালভিওলাইট সাইজটা বড়, সাইজ বড় হওয়ার জন্য ওর ভিতরে যে ট্রান্সমুরাল প্রেসার থাকে এটা বেশি হয়, মনে রাখবেন। অ্যাপেক্স এর ট্রান্সমুরাল প্রেসারটা বেশি। আর আরেকটা জিনিস মনে রাখবেন যে যেহেতু অ্যাপেক্স এর মধ্যে আমার ব্লাড ফ্লো কম, ব্লাড ফ্লো বেশি হচ্ছে বেজের মধ্যে। সো অ্যাপেক্সে আমার যদিও গ্যাসের পরিমাণ বেশি বা এয়ার বেশি, কিন্তু ব্লাড ফ্লো কম। সো আমার ভেন্টিলেশন পারফিউশন রেশিও যে ব্যাপারটা, ভেন্টিলেশন বা পারফিউশন ভি/কিউ যেটা, এটা অ্যাপেক্সে কম হবে, এই কথাটা মনে রাখবেন। যেহেতু ব্লাড ফ্লোর মধ্যে কম, এই জন্য এখানে ভেন্টিলেশন পারফিউশনটাও কম হবে। সো এখন আমরা এই পার্থক্যটা দেখি। আমরা যদি ছবিটা মনে রাখতে পারি, গাইটনের এই ছবিটা যদি মনে রাখতে পারি, তাহলে দেখেন আমাদের এই পার্থক্যটা দুধবাত হয়ে যাবে। এবং আপনাদের পরীক্ষায় অসংখ্য প্রশ্ন আসছে অ্যাপেক্স আর বেজের পার্থক্য থেকে। এটা মনে হয় যে ছোটকালের পড়া, বাট এখান থেকে অনেক প্রশ্ন আসে এবং আমরা জাস্ট কমন বেসিক ভালো না রাখার জন্য ভুল করি। এখন দেখেন আপনাদের মুখস্থ করার প্রয়োজন আছে কিনা দেখেন। অ্যাপেক্সের ব্লাড ফ্লো কম না বেশি? আমরা ছবির কথা চিন্তা করি তো, লোয়েস্ট ছিল না অ্যাপেক্সে? কম ছিল। ছিল। সো যেখানে ব্লাড ফ্লো কম ছিল, আমি বলছিলাম ওখানে দুইটা জিনিস কম হবে, ভেন্টিলেশন পারফিউশন দুইটাই কম হবে। সো দুইটা এখানে কম, ভেন্টিলেশনটাও কম, পারফিউশনটাও কম। কিন্তু ওর ক্ষেত্রে আমি বলছিলাম গ্যাসিয়াস এক্সচেঞ্জটা বেশি হয়, তাই না? সো মেইন গ্যাসিয়াস এক্সচেঞ্জ বলতে আমরা কোনটাকে বলি? অক্সিজেন না মেইন গ্যাস আমার? সো অ্যাপেক্স এর ক্ষেত্রে আমার অক্সিজেনের পরিমাণ হাইয়েস্ট থাকবে আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অ্যাপেক্সে কম। আবার সাবসিকুয়েন্টলি আমি অ্যালভিওলার সাইজটা দেখাইছিলাম, কিন্তু দেখেন অ্যালভিওলার সাইজটা আমার কোথায় বেশি ছিল? অ্যাপেক্সে বেশি ছিল। সো দেখেন অ্যালভিওলার সাইজ হচ্ছে আমার অ্যাপেক্সে লার্জার এবং বেজের ক্ষেত্রে হচ্ছে স্মলার। ওকে, আর আরেকটা জিনিস এখানে দেন ব্লাড ফ্লো, আপনি এটা লিখে রাখেন। ও সরি, দিছে তো ব্লাড ফ্লো প্রথমে আমরা বলছি। আর যে জিনিসটা আমাদের জানতে হবে, ভি/কিউ, ভেন্টিলেশন ইজ গ্রেটার দেন দা পারফিউশন। এটা কার ক্ষেত্রে সত্য? অ্যাপেক্স এর ক্ষেত্রে। ভেন্টিলেশন আর পারফিউশন এই দুইটা জিনিস হচ্ছে মোটামুটি কাছাকাছি, মানে মুদ্রার এপিটার ওপি। কিন্তু অ্যাপেক্স এর মধ্যে যেহেতু অ্যালভিওলার সাইজ বড় হয়, এই জন্য ওর ভিতর ভেন্টিলেশনের পরিমাণও বেশি। সো ভি ইজ মোর দেন পারফিউশন, ভি ইজ মোর দেন পারফিউশন, এই কথাটা মনে রাখবেন। ভি ইজ মোর দেন কিউ।
ওকে, আমরা একটা প্রিভিয়াস কোশ্চেন সলভ করি তাহলে আরো ইজি হবে। দেখেন তো, while standing compared to the upper part of the lung, the lower portion of the lung has, তার মানে এখানে কি চাইছে দেখেন, কোশ্চেনে কিন্তু প্যাচ আছে। আনমিউট করে আপনারা বলেন এখানে কোন পার্টটা জানতে চাইছে, অ্যাপেক্স এর কাজ জানতে চাইছে না বেজের কাজ জানতে চাইছে, বলেন তো। বেসিকটা জানতে চাইছি। ভেরি গুড। তার মানে বেজের অ্যাপেক্স এর তুলনায় কি মানে বেশি বা কম আছে এটা জানতে চাইছে। সো বেজের ক্ষেত্রে কি ভেন্টিলেশন, বেজের ক্ষেত্রে ভেন্টিলেশন কি হাইয়ার ছিল না লোয়ার ছিল, বলেন তো। লোয়ার ছিল। কিভাবে লোয়ার ছিল বেজের ভেন্টিলেশন? এই যে দেখেন বেশি ছিল। বেশি ছিল না, খেয়াল করেন, এই যে জি দেখেন ভাইয়া। বেজের ক্ষেত্রে ভেন্টিলেশন বেশি ছিল না। এই যে দেখেন আমি বলছিলাম কি, বেজের ক্ষেত্রে আপনার যদিও আপনার গ্যাসিয়াস এক্সচেঞ্জ কম হয় বেজে, কিন্তু ওর ভেন্টিলেশন পারফিউশন আবার বেশি। এই কথাটা এক্সেপশন দিয়ে মনে রাখতে বলছি আমি। এটা এক্সেপশন, এটার সাথে কন্ট্রাডিক্টরি টাইপের অনেকটা, ঠিক আছে। সো বেজে কিন্তু ভেন্টিলেশন পারফিউশন দুইটাই বেশি। সো আমাদের কোশ্চেনে বেজ সম্পর্কে জানতে চাইছে, পরীক্ষার প্রশ্ন বুঝতে হবে। গদবান্ধা পড়ে গেলে কিন্তু অ্যান্সার করতে পারবেন না। গদবান্ধা পড়ে গেলে আপনি মুখস্থ করবেন ঠিক, অনেকে দেখবেন বছরের পর বছর পরীক্ষা দিচ্ছে, খুব ভালো প্রিপারেশন, কিন্তু পরীক্ষার হলে অ্যান্সার করতে পারে না। কেন পারে না? কারণ সে ব্যাপারটা বুঝে পড়ে না। আপনি ফিজিওলজি মুখস্থ করলেন, আপনি খুব মাস্টার হয়ে গেলেন এই বক্সটা, বাট আপনি বুঝে পড়লেন না। না বুঝে পড়লে কি হবে জানেন, বাচ্চাকালের কোশ্চেন তার দিবে না, তখন দিবে এইভাবে ঘুরায় প্রশ্ন দিবে। এরকম ঘুরাই দিলে তখন আটকায় যাবেন। আর আপনি যদি ছবি দেখে বা যদি আপনি জিনিসটা মানে ফিজিওলজিটা মনে রাখতে পারেন, তাহলে দেখবেন যে একদম সহজ। আচ্ছা, এরপর দেখেন লার্জার